অবশেষে একটা রাত নির্ভার হয়ে কাটে রিহানের। সকালে সূর্যের ঝলকানিতে চোখ খুলে যায় তার। ঘুম ভেঙে গেলে তাকে দেখে তার বুকের উপর শোয়া কেয়াকে। কেয়া তখনও ঘুমিয়ে, নিঃশ্বাসের ভারে বুকটায় ছোট ছোট ঢেউ খেলছে। রিহানের অনুভব হয় বাম হাতে ভর দিয়ে শোবার ফলে তার হাতে হালকা ব্যথা করছে। খুব সন্তর্পণে যেন কেয়া না জাগে, তাই দু হাতে কোলে তুলে নেয় তাকে। বিছানায় শুয়ে দেয় অতি সাবধানে। কে একবারও চোখ খোলে না। সে ক্লান্ত থাকায় গভীর ঘুমে আচ্ছন্ন সে। রিহান আলতো করে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। কালকের জামা পরাটা খুলে একটা হালকা ধূসর রঙের টি শার্ট গায়ে চাপিয়ে একটু ফ্রেশ হয়ে সে নেমে যায় বেসমেন্টে। নিচে গিয়ে দেখে সকালের আলোয় বসার ঘরটা উজ্জ্বল। রূপক চৌধুরী চা হাতে খবরের কাগজ পড়ছেন। পাশে সীমা চুপ করে বসে আছেন আর মাহফুজা বেগম ব্যস্ত কার্নিশের ধারে ফুলগুলোতে পানি দিতে। এক মুহূর্তের জন্য রিহান থমকে যায়। আজকের সকালটা হয়তো অনেক কিছু বদলে দেবে তার জীবনের। সে নেমে গিয়ে সোজা গিয়ে বসে পড়ে সোফায়। এরপর দৃঢ় অথচ নম্র কণ্ঠে বলে ওঠে, আব্বা, আমার কিছু কথা বলার আছে। রূপক খবরের কাগজ ভাঁজ করে চোখ তুলে তাকান। চায়ের কাপ হাতে নিয়ে বলেন, বলে ফেলো। রিহান গম্ভীর নিঃশ্বাস নেয়, বলতে শুরু করে, আমি একজনকে ভালোবাসতাম এবং তাকে 3 বছর আগেই বিয়ে করে ফেলেছি। ঘরটা মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে পড়ে রিহানের কথায়। রূপকের হাত থেকে কাপ ছিটকে পড়ে যায় ঠিকই, কিন্তু চোখে স্পষ্ট বিস্ময়ের রেখা। সীমা কপাল চেপে ধরে বসে চোখ বড় বড় করে, আর মাহফুজা বেগম ঠোঁট কামড়ে চেয়ে থাকেন নাতির মুখের দিকে। মাহফুজা বেগম এগিয়ে এসে রিহানকে ফিসফিস করে বলে ওঠে, বিয়ে করেছো, কিন্তু কাকে? রূপক কণ্ঠটা ভারী করে বললেন, আম্মা, ওকে শেষ করতে দাও, বলো কে, কাকে বিয়ে করেছ? রিহান এবার স্থির চোখে তাকিয়ে বলে, কেয়া, কেয়াকেই আমি বিয়ে করেছি, সেই আমার স্ত্রী। সীমার চোখে জল চিকচিক করে, গলার স্বর কেঁপে যায়। একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আমাদের কাছে এত বড় কথা গোপন করতে পারলি তুই? মাহফুজা বেগম চুপ করেছিলেন এতক্ষণ। এবার হঠাৎ করে হেসে উঠলেন আর বললেন, আরে সমস্যা কোথায়? মেয়েটা তো দেখতে সুন্দরী, আর এই কয়দিনেই এমনভাবে মিশে গেছে যেন কত জন্মের পরিচয়। আমার তো ভালোই লেগেছে। রূপক একটু থমকে গিয়ে ঘুরে তাকান তার মায়ের দিকে, বললেন, তুমি এত সহজে মেনে নিচ্ছ? ছেলেটা তো ভুল করেছে। মাহফুজা এবার একটু ব্যঙ্গ ভরা হাসি দিয়ে বলে ওঠেন, ভুল? ও তো শুধু ভালোবেসে বিয়ে করেছে। আর তুই কি করেছিলি মনে আছে, নাকি মনে করিয়ে দিতে হবে? এই কথায় রূপক যেন হঠাৎ চুপসে গেলেন। একটু থতমত খেয়ে বললেন, ওসব বাদ দাও, ও যা করেছে সেটাও ঠিক হয়নি। মাহফুজা গা ছাড়া দিয়ে বললেন, ঠিক না বেঠিক সে বিচার পরে হবে। এখন যা করবার দরকার তা হলো এই মেয়েটাকে মেনে নেয়া। যেহেতু তোর সম্মানের কথা, তাই বলবো লোক খাইয়ে আবার একটা আয়োজন করি। কাজী সাহেবকে ডেকে নেই, বিয়ে পড়িয়ে দেয়া হবে। তাহলেই তো হলো বংশ রক্ষা আর সম্মান রক্ষা। সীমা আবার উঠে পড়লেন চুপচাপ, ঠোঁট কামড়ে চোখের জল চাপা দিয়ে বললেন, এ বাড়িতে আমার কিছু বলার নেই, সবাই যার যার মতো করে নিচ্ছে সিদ্ধান্ত। রূপক মৌন থেকে উঠে যান। তার মুখে কোনো কথা নেই। সন্তানদের সাথে এমনি হাজার হাজার দূরত্ব তার। দোষ অবশ্য তারই। এরপর দুজনেই চলে যান ঘর ছেড়ে। রিহান দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে। মাহফুজা বেগম এবার রিহানের কাঁধে হাত রেখে বলেন, তুই চিন্তা করিস না দাদু ভাই, আমি আছি না। তোর মায়ের রাগ এই পানির মতো গলে যাবে। রিহান দাদির দিকে তাকিয়ে হঠাৎ ঝুঁকে গিয়ে জড়িয়ে ধরে তারপর বলে, লাভ ইউ দাদি, লাভ ইউ সো মাচ। দাদি রিহানের গালে হাত দিয়ে আদর করে বলল, হ্যাঁ হ্যাঁ, কয়দিন পর তো আমার এই কুচকানো চামড়া ভালো লাগবে না, পুরনো হয়ে যাব, তখন লাভ ইউ বলো। রিহান দাদির গালে চুমু দিয়ে বলল, তুমি আমার ডার্লিং, রূপ যৌবন তোমার এখনো ঝলমল করে দাদি, তুমি অলওয়েজ আমার ফার্স্ট চয়েস। হাসতে হাসতে দাদি বলে ওঠেন, যা, এত পটানোর দরকার নেই, আজ থেকে তো তোর অফিস খোলা, যা গিয়ে আগে কিছু খেয়ায়, নয়তো আবার তোর মা রেগে যাবে। রিহান মাথা নাড়িয়ে হাসতে হাসতে ঘরের দিকে পা বাড়ায়। বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের বোঝাটা হালকা হয়ে যায়।
এই পরিবারে ভালোবাসা আছে, আছে ভুল বোঝাবুঝি, কিন্তু যে সম্পর্কের ভিত মজবুত ভালোবাসায় গড়া, সে সম্পর্ককে অস্বীকার করা যায় না। আজ রিহানের মনে হলো সত্যি কোনো কিছু গোপন রানা খাটাই সবচেয়ে বড় সাহস, আর সেই সাহসের হাত ধরে এগিয়ে যায় ভালোবাসা। কাল রাত অনেকটা পেরিয়ে গিয়েছিল, তখন রিভানের চোখে ঘুম আসে। ক্লান্তি আর নরম আলোয় বিছানা তার শরীরকে টেনে নিয়েছিল ধীরে ধীরে। কখন যে চোখ বন্ধ হয়ে এসেছিল সে টেরও পায়নি। একরাশ ঘুমের ভারে সে তখনও আচ্ছন্ন। হঠাৎ ঠান্ডা জলের স্পর্শে চমকে ওঠে সে। চোখ মেলে দেখে ছোট ছোট পানির ফোঁটা ঝরে পড়ছে তার মুখের ওপর। গাল বেয়ে এক টুকরো জল জাগিয়ে দিচ্ছে তাকে অন্য এক জগতে। মাথা ভালো করে তুলে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরসি। সদ্য স্নান সেরে ভেজা চুল ঝাড়ছে সে। লাল শাড়িতে মোড়া, স্নিগ্ধ মুখে অদ্ভুত এক প্রশান্তি। সকালটা শুরুই হয়েছে তার সৌন্দর্যের আবেশ দিয়ে। আরসির চোখ পড়ে আয়নার প্রতিবিম্বে। রিভান তাকিয়ে আছে অপলক। একটু অস্বস্তি হয় তার। ভিজে চুলগুলো দ্রুত মুছতে থাকে সে। পালাতে পারলে বেঁচে যেত। রিভান কিছু না বলে ধীর পায়ে উঠে ওয়াশরুমে চলে যায়, কিন্তু তার ভিতরে ঢেউ খেলতে থাকে কিছু অদেখা অনুভবের। ওয়াশরুম থেকে ফিরে এসে গলায় তোয়ালে ঝুলিয়ে সোজা বলল, শরীর ঠিক আছে এখন? আরসি জানালার দিকে তাকিয়েছিল। প্রশ্ন শুনে মুখ ফিরিয়ে শান্ত গলায় বললে, একটা বড় কিছু না এটা, মাঝে মাঝে এমন হতো আগে থেকেই। রিভান ভুরু কুঁচকে বলল, মাঝে মাঝে মানে? এসব আমাকে আগে বলনি কেন? আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে তোমার কাউন্সিলিং করাতে হবে। শরীরের যত্ন যতটা দরকার মনের তো ঠিক ততটাই। আরসি একটু নরম গলায় বলে, আচ্ছা একটা কথা বলি। রিভান তখন ফাইল গুছিয়ে নিচ্ছিল। সে পাশ থেকে বলে উঠল, বলো বিবিজান। একটা অজানা শিহরণ আরসির বুক বেয়ে নামলো। সেই শব্দে বউজান, এই শব্দটা তার যেন নতুন অনুভব, নতুন অনুভূতি। এই ডাকটার মধ্যে কত অনুভূতি যে মিশে থাকে। যে ভাবলো, যে ডাকলো কতটা সহজভাবেই। আবার এটা আরসির নিকট অনেকটা প্রেমের ওজন বয়ে বেড়ানো। আরসি ভাবনা পেরিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আমি কি আবার আমার মিষ্টির দোকানে যেতে পারি আগের মতো? সংসারের কাজ করেই, কিন্তু আমি আমার দোকানে কাজ করতে চাই আগের মতো। রিভান চুপচাপ তার দিকে তাকায়, একটানা কিছু মুহূর্ত চেয়েই থাকে। এরপর হালকা হাসে বলল, তোমার স্বাধীনতায় আমি কখনই বাধা হব না আরসি। তবে আপাতত কিছুদিন সময় নাও, নতুন পরিবারে নিজেকে মানিয়ে নাও। তারপর যখন মনে হবে ঠিক সময় এসেছে তখনই ফিরবে তোমার কাজে। আরসি মাথা নাড়িয়ে বলে, আমিও ঠিক তাই ভাবছিলাম। রিভান এবার হালকা করে বলল, আমার জন্য একটা ব্ল্যাক কফি আনা যাবে বউজান? মাথাটা একটু ধরেছে। কথা শেষ হতে না হতে আরসি যেন ছুটে গেল। এটা তার করতেই হবে এমন ভাব। রান্নাঘরে ঢুকে অনেক যত্নে কফি তৈরি করে সে। কফির সুগন্ধে রিভানের চোখে ভেসে আসে এক ধরনের প্রশান্তি। আরসি কফির কাপ এগিয়ে দিলে রিভান চুমুক দিয়ে বলে, পারফেক্ট। বিনিময়ে একটা নির্মল হাসি ফেরত দেয় আরসি। কফি শেষ করে ততক্ষণে রিভান অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। মানিব্যাগ পকেটে রেখে সাদা অ্যাপ্রন হাতে নিয়ে দরজার দিকে এগোয়। যাওয়ার মুহূর্তে হঠাৎ থমকে দাঁড়ায়। কিছু একটা মনে পড়ে যায় তার। ঘুরে আসে আরসির দিকে। আরসি চমকে বলে ওঠে, কিছু ফেলে গেছেন? রিভান কোনো কথা না বলে ধীরে ধীরে তার দিকে এগোয়। হঠাৎ একটুখানি ঝুঁকে কপালে আর গালে টুপ করে দুটো চুমু দিয়ে বলে, এবার ঠিক আছে আসছি। তারপর দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। আরসি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এসব অনুভূতি যে তার জন্য নতুন। চোখ বন্ধ হয়ে গিয়েছিল তার আবেশে। যেই গাল যেখানে ঠোঁট ছুঁয়েছিল রিভান, সেখানে হাত চলে যায় আপনা আপনি। মৃদু গলায় ফিসফিস করে আরসি বলে, এতটাও আশা করিনি ডক্টর। সকালটা আজ অন্যরকম ছিল। আরসি বারান্দার খোলা জানালা দিয়ে আলো গায়ে মেখে নিচে নেমে আসে। সিঁড়ির প্রতিটি ধাপে আজ এক নববধূর লাজুক স্পর্শ। নিচে নামতেই মাহফুজা বেগম তাকে ডাকেন। মুখে সেই চিরচেনা স্নেহের হাসি। বলেন, আরসি এখানে এসো একবার। আরসি এগিয়ে এসে কোমল কণ্ঠে বলে, আমাকে কি করতে হবে? আজ তো উনি কিছুই খেলেন না সকালে। মাহফুজা বেগম হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রিভান তো কখনই সকালবেলা বাড়িতে কিছু খায় না,
কাজ নিয়ে ওর বেশি টেনশন। তুমি বরং একটা কাজ করো, আজ প্রথমবার সবার জন্য তোমার হাতে বানানো মিষ্টি কিছু হওয়া উচিত, মিষ্টি কিছু বানাও। আরসি মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। তার মনের মধ্যে এক ধরনের অনভ্যস্ত উত্তেজনা। নতুন পরিবেশ, নতুন সম্পর্কের ভেতর স্নেহ দিয়ে জায়গা করে নেওয়ার প্রথম পদক্ষেপ। সে চটপট বানিয়ে ফেলে মালাই চমচম। দুধে ভেজা তুলতুলে ছানার ওপর দিয়ে কিশমিশ আর পেস্তার পরত, কাঁচের বাটিতে ভরে উপরে রূপালি চামচ দিয়ে সে তা সাজিয়ে নিয়ে আসে। ঠিক তখনই রিহান নিচে নামছিল অফিসে যাওয়ার প্রস্তুতিতে। আরসি সবার হাতে হাতে মিষ্টির বাটি তুলে দেয়। সীমা, রূপক সাহেব, মাহফুজে বেগম আর রিহান বসে আছে সেখানে। তবে আরসির চোখে মুখে এক অজানা ভয় লুকিয়েছিল খাবারটা নিয়ে। সবাই যদি ভালো না বলে, না জানি কেমন হয়েছে, চোখেও দেখেনি, কিন্তু বাকিরা এক চামচ খাওয়ার পরেই প্রশংসার ফুলঝুরি। রূপক সাহেব বড় বৌমার মাথায় হাত রেখে বলেন, বাহ, বাড়ির নতুন বউ এত সুন্দর রান্না করে, দোয়া রইল তোমার জন্য। তিনি আরসির হাতে কিছু টাকা গুঁজে দেন। এবারের বউকে সম্মান জানানোর প্রাচীন এক রীতি। সীমা তার নিজের জন্য আগে থেকে তুলে রাখা রূপার আংটি পরিয়ে দেয় আরসির আঙুলে। মাহফুজে বেগম নিজের পরা সোনার বালা খুলে দিয়ে বলেন, এখন থেকে এটা তোমার। রিহান মিষ্টি খেয়ে বলে, ভাবি এত টেস্টি হয়েছে, না খেলে বিশ্বাসই হতো না। আরসি বিনিময়ে কেবল এক চিলতে মুচকি হাসে, লাজুক কিন্তু গভীর তৃপ্তিতে ভরা। সেই সকালটা এক গৃহস্থ বাড়ির উৎসব মুখর ছায়া কাটছিল। অর্পি আর দিশাদের কলেজ আর ভার্সিটি শুরু হবে আগামীকাল থেকে, তাই প্ল্যান করলো আজ তাদের নতুন ভাবির সঙ্গে আড্ডা দেওয়া হবে। তারা আরসিকে নিয়ে ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখায়। হাসি, গল্প, ঠাট্টায় ভরে ওঠে পরিবেশ। হঠাৎ আরসি মনে মনে ভাবে কিছু কথা। স্বাভাবিকভাবেই বলে, আচ্ছা ঋতিব ভাইয়া আর আরিয়ান কোথায়? কাল রাত থেকে ঋতিব ভাইয়ার সাথে তো একবারও দেখা হয়নি, মিষ্টিটাও দিলাম না। অর্পি একটু ইতস্তত করে বলল, ওই যে পেছনের টিনের ঘরটা দেখছ, ছোট ভাইয়া ওখানেই থাকেন, আর আরিয়ান ওর এক বন্ধুর বাসায় গিয়েছে। আরসি অবাক হয়ে বলে, ওই ঘরে কেন ঋতিব ভাইয়া? দিশা এবার হালকা গলায় উত্তর দেয়, আসলে কিছু বছর আগে বড় চাচুর সাথে ছোট ভাইয়ের কিছু ঝামেলা হয়েছিল, ঠিক কী নিয়ে জানি না, তারপর থেকে ভাইয়া ওই ঘরে থাকে। আরসির অদ্ভুত লাগলেও এই নিয়ে আর কিছু বলল না। সে বলে, আমি তাহলে ওখানে গিয়ে মিষ্টিটা দিয়ে আসি। দিশা মাথা নাড়ে। টিন শেডের ঘরের দিকে হেঁটে যায় আরসি। ঘরটার সামনে দাঁড়িয়ে একটু থেমে যায়। বাহির থেকে যেমন সাদামাটা, ভেতরটা যেন একেবারে উল্টো। সাজানো, গোছানো, পরিষ্কার, কিন্তু নিঃসঙ্গতা তার প্রতিটি কোণে ঘাপটি মেরে বসে আছে। বুঝে যায় আরসি ভেতরে ঋতিব তখন ব্যাগ গোছাচ্ছে। আরসিকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, আরে ভাবি বসুন প্লিজ। আরসি বিছানার এক কোণে বসে মিষ্টির বাটি বাড়িয়ে দিয়ে বলে, আমি আজ প্রথমবার মিষ্টি বানালাম বাড়ির সবার জন্য, তাই ভাবলাম তোমাকেও দিতে আসি। ঋতিব এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে বলে, অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট, যদিও আমি সুগার কম খাই। তারপর ঋতিব ব্যাগের দিকে ইশারা করে বলল, আমার আজ অনার্সের শেষ বর্ষের ফাইনাল এক্সাম আছে, দোয়া করবেন ভাবি। আরসি স্নিগ্ধ হেসে বলল, অবশ্যই মন দিয়ে পরীক্ষা দাও। সকালে খেয়েছো কিছু? ঋতিব হেসে বলল, না, রাতে পড়তে পড়তে ঘুমিয়ে যেতে দেরি হয়েছিল, সকালে উঠে রান্নার দ্রুত সময় পাইনি। আরসি দ্রুত বলে, আমি পরোটা বানিয়েছিলাম, নিয়ে আসি। ঋতিব দ্রুত মাথা নেড়ে বলে, না ভাবি কিছু প্রয়োজন নেই, আমার তেমন খিদেও নেই, বাইরে থেকে খেয়ে নেব আসার সময়। তারপর ঘড়ি দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়, চললাম ভাবি, দোয়া করবেন। আরসি হালকা গলায় বলে, সাবধানে যেও। ঋতিব বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে, আর আরসি একটু থেমে একটু ভেবে নিজের ঘরে ফিরে আসে। মনে এক টুকরো অজানা প্রশ্ন বাসা বাঁধে, কেন আলাদা থাকে সে? আব্বার সাথে কি এমন হয়েছিল? নিজের ঘরের এক কোণে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে এসবই ভাবছিল। রিহান আজ অফিসের সময় নিয়ে খুব একটা চিন্তায় নেই, বরং মনটা পড়ে আছে কেয়ার কাছে। তার সমস্ত মুখ ভাসছে চোখে। নরম কাঁথার নিচে মুখখানা চাপা দিয়ে যে ঘুমাচ্ছিল, রিহান চুপচাপ বসেছিল কেয়ার রুমে জানালার পাশে রাখা চেয়ারে। সময় কিছুটা ধীর হয়েছিল আজ। হঠাৎ কেয়া পাশ ফিরে হালকা গলায় উঠতে উঠতে বলে, আজ তো দেরি হবে আমায়, অনেক দেরি করে ফেললাম ঘুম থেকে উঠতে। রিহান কাছে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে, কণ্ঠে ছিল একরাশ আদরের ছা, বলল,
যাওয়ার কথা ভাবতেও পারবে না জান। আজ যে তোমার অফিস ছুটি, বরং সময়টা কাটাও বাড়ির সবার সাথে। কেয়া কিছুটা গম্ভীর মুখ করে বলল, কোন অধিকারে বলছো আমাকে বাড়িতে থাকতে? রিহান এক সিলতে দুষ্টু হাসি দিয়ে উত্তর দিল, স্বামীগত অধিকারে। কেয়া উঠে যেতে চায়, কিন্তু রিহান তার হাত ধরে থামিয়ে দেয়। তস্ত্র শ্বাস ফেলে বলল, ছটফট করো না তো এত। আমি বাড়ির সবাইকে সব জানিয়ে দিয়েছি, এখন কোনো লুকোচুরি নেই। আর তোমার তো কাল গা গরম ছিল, তুমি রেস্ট নাও। কেয়া থমকে যায়, কিছুক্ষণ চুপ থেকে মৃদু কণ্ঠে বলে, সত্যি সবাইকে বলেছ? তারা আমাকে মেনে নিয়েছে? রিহান একটু মাথা ঝাঁকিয়ে হেসে বলল, অফকোর্স মেনেছে, না মেনে যাবে কোথায় এমন সুন্দরী বৌমাকে হাতছাড়া কে করবে। তারপর হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, অনেক দেরি করে ফেলেছি, এখন যাওয়া উচিত ভাইজান। এই বলে কেয়ার ঠোঁটে এক আলতো চুমু খাইয়ে বেরিয়ে যায় রিহান। কেয়া কিছুক্ষণ স্থির বসে থাকে বিছানায়। এখনও বিশ্বাস করতে পারছে না যে সত্যি সত্যি রিহানের পরিবার তাকে মেনে নিয়েছে। এই এতদিনের অনিশ্চয়তার পর হঠাৎ পাওয়া স্থিরতা তাকে ঘরে রেখেছে। লজ্জা আর একটু দ্বিধা নিয়েই সে ফ্রেশ হয়ে নিচে নামে। সিঁড়িতে পা ফেলার প্রতিটি ধাপে একটা ভয়ের ভাবনা, কেউ কিছু বলবে না তো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে মাহফুজ বেগম বারান্দার এক কোণে বসে পান চিবোচ্ছেন। চোখে সেই চিরচেনা বয়স্ক নারীর বুদ্ধিদীপ্ত হাসি। বলল, কি ব্যাপার? রিহান দাদু ভাইয়ের জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বুঝি? কেয়া একটু অপ্রস্তুত হলো, মুখে একটা শুকনো হাসি এনে আমতা আমতা করে বলল, না না, আসলে মাথাটা একটু ধরেছিল তাই। মাহফুজে বেগম হেসে বললেন, হয়েছে বাপু, আমি সব বুঝি। আমারও এমন সময় ছিল জানো, তা কাল রাতে তুমি আর রিহান দাদু ভাই একসাথে ছিলে না? কেয়ার মুখ লাল হয়ে ওঠে, সে চোখ নামিয়ে বলে, হ্যাঁ মানে আসলে। মাহফুজা বেগম এবার একটু দুষ্টু হাসি দিয়ে বলল, আর কদিন অপেক্ষা করো, মা তাড়াতাড়ি তোমাদের বিয়ের আয়োজন হয়ে যাবে। তবে ততদিন রিহান দাদু ভাইয়ের থেকে একটু দূরেই থেকো। কাছে থাকলেও সমস্যা নেই, তবে ছেলে মানুষ, সুকসুকানি স্বভাব, তার ওপর বিয়ে করা বউ পাশে পেলে কিছু মিছু হয়েই যাবে। কেয়ার চোখ এবার লজ্জায় বিস্ফারিত। সে তাড়াতাড়ি বলল, না না, আমরা তো এমন কিছু, মানে আমি নিজেই বলেছি পরিবারের সম্মতির পর। বুঝেছি এই বলে হেসে ওঠেন মাহফুজা বেগম। আবার বলেন, চলো এবার খেয়ে নাও, মুখটা শুকিয়ে গেছে। কেয়া মাথা নিচু করে টেবিলে গিয়ে বসে। নাস্তার মাঝে হঠাৎ গলায় খাবার আটকে যায়। ঠিক তখনই সীমা পাশে এসে গ্লাস বাড়িয়ে দেয়, বলে, সাবধানে খাও মা। এই বলে সীমা তার মাথায় হাত বুলিয়ে দেয়। সেই স্পর্শে কেয়া চোখ বন্ধ করে ফেলে। কতদিন পরে এমন একটা মমতার স্পর্শ পেয়েছে। সে চোখে জল এনে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন আম্মু? সীমা হালকা গলায় বলে, মারা কখনো মেয়েদের উপর রাগ করে থাকতে পারে না। আমি তো প্রথম দিন থেকেই তোমায় আমার মেয়ে ভেবেছি। কেয়ার চোখ এবার পুরোপুরি ভিজে যায় আবেগে। সে ফিসফিস করে বলে, জানেন আমার মা নেই, অনেক বছর আগেই মারা গেছেন। বাবা বছর আগে আমাদের বিয়ের কথা শুনে ত্যায্য করেছেন আমাকে। আজ আপনার স্পর্শে মাকে মনে পড়ে গেল। সীমার বুকটা যেন কেঁপে ওঠে। সীমা তার মাথা নিজের বুকের কাছে জড়িয়ে নেয়, চুলে চুমু দিয়ে বলে, এইমাত্র না আমাকে আম্মু বললে, তাহলে এমন কথা কিভাবে বলো? আর এসব কথা বলবে না কখনো। কেয়া নরম গলায় হেসে ওঠে। সীমার হাতটা তুলে নিয়ে তাতে আলতো করে একটা চুমু খায়। সেই চুমুর মাধ্যমে সে নিজের ভেতরে শূন্যতা পূরণ করে নেয়। সীমা এমনই রাগ করে থাকতে পারে না। মায়েরা আসলে এমনই হয়। ডাক্তারদের জীবন কখনোই সকাল দুপুর বিকেল বুঝে চলে না। তারা এমন এক পেশায় যুক্ত যেখানে প্রতিটি মুহূর্ত কারো জীবন বেঁচে থাকার কিংবা হারিয়ে যাওয়ার সীমান্তে দাঁড়িয়ে থাকে। ডাক্তারের কাজ শুধু রোগ চিহ্নিত করা বা প্রেসক্রিপশন লেখা নয়, এটা হলো মানুষের যন্ত্রণা বুঝে তার পাশে দাঁড়ানো, ভরসা জোগানো, জীবনের সঙ্গে যুদ্ধ করতে সাহস দেয়া। রিভান চেয়ারে বসে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বলে, নার্স, এই রুগীটার ব্লাড প্রেশার কত ছিল সকালে? নার্স হাতে রিপোর্ট প্যাড নিয়ে চোখে সতর্কতার সাথে বলে, স্যার সকালে 60/98 ছিল। আমরা আইভি ওষুধ দিয়েছি, এখন কিছুটা কমেছে, কিন্তু শ্বাসকষ্টটা বাড়ছে মনে হচ্ছে। রিভান রুগীর দিকে তাকিয়ে কপালে চুলকে বলে, শরীরেও কিছুটা ফ্লুইড রিটেনশন আছে মনে হচ্ছে। কালকের ইউরিন আউটপুট কত ছিল? নার্স চার্ট দেখে বলে, 600 মিলি মাত্র স্যার, আমি ডকুমেন্ট করেছি। রিভান চিন্তিত গলায় বলে, তার মানে কিডনির দিকে সমস্যা দেখা দিতে পারে। ইসিজিটা করানো হয়েছে? নার্স বলে, হ্যাঁ স্যার,
আধ ঘন্টা আগে করানো হয়েছে, রিপোর্টটা আসতে সময় লাগবে একটু। রিভান টেবিলে রাখা ডায়েরিতে নোট নিচ্ছে আর বলল, ঠিক আছে, এখন একটা চেস্ট এক্স-রে করুন, স্টার্ট। রিপোর্ট পেলে আমাকে জানাবেন, আর একটা এবিজি করিয়ে ফেলার ব্যবস্থা করুন। ঔষধে লেসিক্স 20 mg আইভি পুশ দিন। 1 ঘন্টা পর আবার বিপি চেক করবেন। নার্স হালকা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে স্যার। আর খাবারের কিছু পরিবর্তন করব? রিভান হাসি মুখে বলে, হ্যাঁ, এখন লো সোডিয়াম ডায়েট দিন, অর্থাৎ ফ্লুইডস একটু রেস্ট্রিক্টেড করে দিন। আর আপনার মতো করে একটু কথা বলে ওনাকে সাহস দিন, ওনার মনে হয় ভয় কাজ করছে। নার্স মুচকি হেসে বলল, নিশ্চিন্ত থাকুন স্যার, রোগীর মন ভালো রাখার দায়িত্ব আমার। এদিকে হাসপাতালের করিডোরটা আজ একটু বেশি ব্যস্ত। রিভান সবে একটা ক্লাস শেষ করে ক্লান্ত শরীরটা নিয়ে সামনের দিকে ফিরছিল। চোখে মুখে বিয়ের পরের প্রশান্তি, তবু অভ্যস্ত শারীরিক শ্রমের ছাপ লেগে আছে। হঠাৎ পিছন থেকে কণ্ঠে ভেসে এলো নববিবাহিতা ডাক্তারের পবিত্র আগমন। ডক্টর সায়ন্তিকের গলায় বাঁশির ঝংকার। তার পাশে ডক্টর বিজয় দাঁড়িয়ে, মুখে বাঁকা হাসি। রিভান দাঁড়িয়ে পড়ে একটু হেসে বলে, এবার ড্রামা শুরু হবে এই দুইজনের। বিজয় হাততালি দেয় আর বলে, ভাই, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তোর বিয়ের ছবি না দেখে পারা যায়। তাছাড়া অর্ধেক ইন্টার্ন করা মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মারাত্মক ছ্যাঁকা দিয়ে দিয়েছিস দোস্ত। সায়ন্তিকা এবার এগিয়ে এসে বলে, কংগ্রাচুলেশন রিভান। এখন প্রশ্ন একটাই। সে চাউনি বদলে হাসতে হাসতে বলে, হানিমুনে কবে যাচ্ছ? হে বর মহাশয়। রিভান এক মুহূর্ত থমকে যায়। চোখে মুখে কেমন একটা কুণ্ঠা ভাসে, ঠোঁটে একটা অসহায় হাসি খেলে যায়, কানের পাশটাও রাঙা হয়ে ওঠে যেন। আরে বল না, হানিমুন প্ল্যান করছিস কোথায়? বিজয়ের আগ্রহ থেমেছে না। রিভান একটু গলা খাকারি দিয়ে কপালে হাত চালিয়ে বলে, দেখ, ফাজলামি করিস না। এখন হসপিটালের অনেক ঝামেলা সামলাতে হবে, হানিমুনে পরেও যাওয়া যাবে। এসব ক্লিয়ার হোক আগে। আর শান্তিকা, তোর সাথে কিছু কথা ছিল, সময় করে দেখা করবি। চারিদিকে হেসে ওঠে সবাই। সায়ন্তিকা তো হেসে হেসে চেয়ারে বসে পড়ে, বলে, সে দেখা করবো, কিন্তু রিভান, তোর বউকে আমার হেব্বি পছন্দ হয়েছে, রত্ন পেয়ে গেছিস রে রিভান। বিজয় হতাশ গলায় বলে, এইভাবে বসে থাকলে হানিমুন আর যাওয়া হবে না দোস্ত। আমার বউ তো 12 মাস রেগে থাকে, কারণ তাকে সময় দিতেই পারি না। নতুন বিয়ে করেছিস, ঘুরে আয়। রিভান এবার হেসে উঠে বলে, এজন্যই তো এখনই যাচ্ছি না। আমার পেশার সম্পর্কে আমার বউ জানে, একটু কমফোর্টেবল হোক আমার সাথে, দেন হানিমুন। এরকম রসিকতার মাঝে হাসপাতালের কাজের চাপও একটু হালকা হয়ে আসে। একটা নতুন জীবনের শুরু যেমন আনন্দের, তেমন একটু লজ্জা, একটু মজা আর প্রিয়জনদের ঠাট্টার মাখানো হয়ে ওঠে স্মৃতির মণিহার। গ্রীষ্মের শেষ ভাগে দুপুরগুলো কেমন হতদ্যাম করে তোলে বিশ্ববিদ্যালয়ের চত্বরটাকে। তবুও ছাত্রছাত্রীদের চোখে মুখে যেন একটু চিন্তার ছাপ, কারণ আজ হলো পরীক্ষা। ঋতিব হেঁটে চলেছে ভার্সিটির মূল গেটের দিকে। পেছনে ভেসে আসছে বন্ধুদের কণ্ঠ। স্বাধীন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ইয়া মাবুদ, শুধু পাশটা উঠিয়ে দাও, আর জীবনও কিছু চাইব না। বিশাল পাশ থেকে মুখ কুঁচকে বলে, বালের প্রশ্ন ছিল আর বালের পরীক্ষা নিল। রাগে শরীর ফেটে যাচ্ছে ভাই। নীলা চোখ ঘুরিয়ে বলে, গালিগালাজ বন্ধ কর তোরা, আগে পাশ কর, তারপর ঠেলা মারিস। মুখে বুলি থাকলেই কি সব হয়? হাসির রোল উঠল দলটায়। সে হাসির মধ্যেই ঋতিব একটু থমকে দাঁড়িয়ে বলল, তোরা যা, আমি ওদিকটা যাব একটু। সবাই বিদায় জানিয়ে গেট পার হয়ে যায়। ঋতিব রাস্তা ধারে একাই হাঁটতে থাকে। সেদিন আকাশটা অদ্ভুত রকম নীল ছিল, অথচ মনটা খালি খালি লাগছিল তার। হঠাৎ এক কোণে চোখ পড়ে, রাস্তার পাশে একটা ব্রেঞ্চ, আর সেখানে বসে থাকা একটা চেনা মুখ ভেসে ওঠে। রুহি বসেছিল সেখানে, চোখ মুখ ভেজা, কপালের ঘামে লেপ্টে থাকা কিছু চুল, পেটের ওপর চেপে রাখা দুহাত। সে কাঁদছে থেমে থেমে। প্রথম দেখাতেই চমকে ওঠে, ছুটে যায় ঋতিব। সেখানে গিয়ে বলে, রুহি, কি হয়েছে, কাঁদছো কেন? রুহি কাঁপা গলা ঋতিবকে এক পলক দেখে মাথা নিচু করে ফেলে, ফিসফিস করে আসতে বলে, পেট ব্যথা। আফসা কিছু একটা আঁচ করতে পারে ঋতিব, তবু বলে, তাহলে বসে না থেকে রিক্সা নিয়ে চলে যেতে। রুহি ভেজা গলায় বলে, টাকা ছিল না আমার কাছে, আমি রোজ হেঁটেই বাড়ি ফিরি। ঋতিব স্বাভাবিক স্বরেই বলে, আসো, আমি রিক্সায় উঠিয়ে দিই, বাসায় যাও। রুহি মাথা নাড়ে, অর্থাৎ না, সে যাবে না। তার চোখে সেই ভয়, লজ্জা, অপরাধবোধ। ঋতিব খানিকটা বিরক্ত হয়, কিন্তু কিছু বলার আগেই তার চোখ পড়ে রুহির পাজামার দিকে। মুহূর্তেই সব পরিষ্কার হয়ে যায়। মস্তিষ্ক বার্তা দেয়, মেয়েটি হয়তো ভুলে গিয়েছিল,
হয়তো বুঝে ওঠেনি, কিন্তু রুহি তখনও কাঁদছিল। তার মুখে ছিল লজ্জার ছায়া আর চোখে অসম্ভব অস্বস্তি। পারলে নিজেকে লুকিয়ে ফেলত সে। ঋতীব সব ঠাউর করতে পেরে গলা শুকিয়ে যায়। চারপাশে তাকায় সে। রুহির চোখ দুটো লজ্জায় নত হয়ে আছে, মুখ গুটিয়ে এসেছে। সে যেন দুনিয়ার সামনে নিজেকে আড়াল করতে চাইছে। কোনো মেয়ে যখন প্রকাশ্যে এমন অবস্থায় পড়ে যায়, তখন তার অস্তিত্বটাই লজ্জায় ঢেকে যায়। ঋতীব বিনা বাক্যে নিজের উপরের শার্টটা খুলে নেয়। যেহেতু শার্টের নিচে টি শার্ট ছিল, তাই সমস্যা হয়নি। শার্টটা দিয়ে আলতো করে রুহির কোমরের নিচে পেঁচিয়ে বেঁধে দেয়, সুরক্ষার মতো, সম্মানের জন্য। নিজের শরীরের এক টুকরো দিয়ে সে রুহিকে আচ্ছাদিত করলো। এরপর বলল, চলো রুহি, প্রবলেম সলভ, বাসায় যাও। ঋতীব রিক্সা নিয়ে আসে। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। এতটা সংবেদনশীলতা, এতটা যত্ন কোনো পুরুষের মধ্যে যে লুকিয়ে থাকতে পারে, সে কোনোদিনও কল্পনাও করেনি। সে কিছু না বলে রিক্সায় উঠে বসে। মুখে কোনো কথা নেই, চোখে জল আর মনের এক অজানা শ্রদ্ধা। অস্বস্তি পালিয়ে গেল কোথাও ঋতীবের প্রতি সম্মান বোধে। এরপর রিক্সা চলতে শুরু করে। বাতাসে ওড়ানো চুলের ফাঁকে রিক্সার পেছন থেকে রুহি তাকিয়ে থাকে ঋতীবের মুখের দিকে। ঋতীবের চেহারায় ছিল না কোনো কৌতূহল, না ছিল অহংকার, বরং একটা অপ্রকাশ্য স্নেহ। সে মুহূর্তে রুহির চোখে ঋতীব হয়ে ওঠে একজন সত্যিকারের মানুষ, একজন শ্রদ্ধেয়, স্পর্শকাতর, দৃঢ় এবং কোমল হৃদয়ের পুরুষ। তার ভেতরে ভালোবাসার নতুন সংজ্ঞা জন্ম নেয়। একটা রক্তমাখা মুহূর্ত বদলে দেয় একজন মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি। রাতের আকাশটা আজ নিস্তব্ধ। হসপিটাল থেকে ফিরে রিভান নিজের ক্লান্ত শরীরটা কোনোভাবে টেনে নিয়ে ঘরে ঢোকে। সারা দিন কাটিয়ে এসেছে অপারেশন থিয়েটারে। জীবনের সঙ্গে যুদ্ধ করে শেষমেশ আর একটা প্রাণ ফিরিয়ে এনেছে সে। আজকের রাতটাও তার প্রিয় যুদ্ধজয়ের সাক্ষী। এই বিজয়ের গর্ব সে নিয়ে ফিরেছে। রুমে ঢুকতে চোখে পড়ল আলো নিভে আছে ঘরে। ঘরটা একদম নীরব, শুধু টেবিলের উপরে রাখা দুটো প্লেট জানান দিচ্ছে কারো অপেক্ষার বিষয়টা। বিছানার এক প্রান্তে আরসি ঘুমিয়ে আছে, তার মুখে স্পষ্ট ক্লান্তি। আরসির মুখে থাকা এক গোছা এলোমেলো চুল, হালকা কুঁচকে থাকা ভুরু জানান দিচ্ছে ক্লান্তির মাত্রা। রিভান একটু চুপ করে তাকিয়ে থাকলো কতক্ষণ। বেশ কিছুক্ষণ দেখলো তাকে। এই মেয়েটার মধ্যেও ভালোবাসা, যত্ন লুকিয়ে আছে, যেটা প্রকাশ করে না খুব সহজে। হয়তো সব নতুন, তাই অস্বস্তিতে। ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে নিজেকে একটু গুছিয়ে নিল রিভান। তারপর নরম পায়ে গিয়ে বসলো আরসির মাথার পাশে। নিজের হাতের আঙুলগুলো আলতো করে চুলের গভীরে গুজে রেখে ডাকলো, আরসি ওঠো, আমি এসে গেছি। আরসি প্রথমে ঘুমের ঘরে বুঝতে পারেনি, কানে পৌঁছায়নি কারো আওয়াজ, কিন্তু দ্বিতীয়বার ডাকেই হঠাৎ চমকে উঠে বসলো আরসি আর বলল, আরে আপনি এত রাতে? আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। রিভান একটু হেসে বলল, আসতে আমি তো। চমকে গেলে কেন? আরসি ঘুম ভাঙা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। গলায় এক ফোঁটাও ভারী মিশেলে বলল, এসেছেন এত দেরি করে? খেয়েছেন? রিভান মাথা নেড়ে বলল, না খাইনি, অপারেশন ছিল, জানি তো আমার রাত হয় বাড়িতে ফিরতে ফিরতে। কিন্তু তোমার তো খিদে পাবে তাই না? তুমি খাওনি কেন? আরসি চোখ নামিয়ে ফেলল। গলা নরম করে বলল, না মানে আপনি না খেলে আমার গলা দিয়েও কিছু নামবে না। আপনি থাকেন না, আপনাকে ছাড়া ভালো লাগবে না একা একা খেতে। রিভান দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে অপেক্ষা করতে কে বলেছে? সে তো বলেনি, তাই ধীর গলায় রিভান বলল, এভাবে আর না আরসি, আমার জন্য না খেয়ে থাকবে না। আমার সময়ের ঠিক নেই, কিন্তু তুমি অসুস্থ হলে একটু নিজের যত্ন নাও। আরসি তার কথা পাত্তা না দিয়ে বলে, দেরি হোক, আর এমনিতেও এত তাড়াতাড়ি আমার খিদে পায় না। একটা ছোট্ট হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ঘুম ঘুম চোখে স্নিগ্ধতা জমেছে। রিভান বিছানা থেকে উঠল। চলো আগে ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে খাবো। আমিও একসাথেই খেতে চাই। যাই হোক, আরসি মাথা নেড়ে বলল, 1 মিনিট, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। সে উঠে গেল ধীরে। আর রিভান আবার একবার টেবিলের প্লেট দুটোর দিকে তাকালো। এই প্লেট দুটোই বলে দিচ্ছে তার জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়া আরসির ভালোবাসার প্রতিচ্ছবি। আরসি ফিরে এসে গ্লাসে ঠান্ডা পানি ভরে নিয়ে এগিয়ে দিল রিভানের দিকে। রিভান এক চুমুকে গ্লাস খালি করল। তারপর দুজনের টেবিলের সামনে এসে বসলো। এক প্লেটে ভাত, ডাল, মাংস, অন্য প্লেটে সে একই খাবার সাজানো যত্নে। আরসি 1 চামচ ভাত তুলে রিভানের প্লেটের দিতে দিতে বলল, রান্না কি ভালো হয়েছে? আসলে আমি রান্না খুব একটা পারি না,
তবে এখন থেকে শিখছি। রিভান খেতে খেতে একটু হেসে বলল, অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ অলওয়েজ। রান্না যথেষ্ট ভালো, তবে তোমার বানানো মিষ্টিগুলো বেশি ভালো লাগে আমার। অবশ্য মিষ্টির দোকানের ওনার তুমি। হেসে ফেলে আরসি। সেই রাতে দুজন একটা ছোট্ট টেবিলে বসে ভাগ করে নিল শুধু খাবার না, ভাগ করে নিল ভালোবাসা, অভিমান, ক্লান্তি আর অপরূপ এক সঙ্গ। রাত গভীর হয়েছে অনেক আগেই। খাওয়া শেষ করে আরসি ধীরে ধীরে বাসনগুলো হাতে তুলে নিচে নামলো। বাসন রাখার সময় রান্নাঘরের জানালা দিয়ে দেখা গেল অন্ধকার রাতের আকাশে থেমে থাকা এক টুকরো চাঁদ, যা ছিল শীতল, নীরব এবং কোনো অপেক্ষার প্রতীক। বাসন ধুয়ে ফিরে এলো সে নিঃশব্দে। রুমে ঢুকে দেখে রিভান তখন ঘুমায়নি, বিছানার একপাশে বসে আছে। ঘরের মৃদু আলোয় মুখটা ক্লান্ত, তবু ভাবনায় ডুবে আছে। আরসিকে দেখে একটুখানি হাসে রিভান, তারপর হালকা গলায় বলে, ভীষণ ক্লান্ত লাগছে আজ, শরীর চাইছে একটু বিশ্রাম। আরসি চুপচাপ এসে পাশে বসে ধীরে গলা নামিয়ে বলে, তাহলে ঘুমিয়ে পড়ুন, আপনার সত্যি বিশ্রাম দরকার। রিভান বালিশে মাথা নামিয়ে দেয়। আরসিও পাশে শোয়া। রিভান মুখটা ঘুরিয়ে নেয় আরসির দিকে। ঘরের নিস্তব্ধতায় তারা একে অপরের নিঃশ্বাস টের পায়। হঠাৎ অদ্ভুত রকম একটা প্রশ্ন ঝরে পড়ে রিভানের মুখ থেকে, আচ্ছা আরসি, আমার বয়স কত জানো তুমি? আরসি প্রথমে একটু চমকে যায়, চোখ বড় হয়ে যায়, ভাবতে থাকে এই রাতের এই সুন্দর নিস্তব্ধ মুহূর্তে এমন প্রশ্ন কেন, মানে কি? তবে অভিব্যক্তি প্রকাশ না করে সে একটু হাসে, চোখে জিজ্ঞাসু অভিব্যক্তি নিয়ে বলে, না ঠিক জানি না। রিভান চোখে ক্লান্তির আবরণ থাকা সত্ত্বেও একটুখানি দুষ্ট হাসি হেসে বলে, আই থিঙ্ক তোমার থেকে 11-12 বছরের বড় আমি। এক মুহূর্তে নীরবতা ছড়িয়ে পড়ে ঘরে। বাতাস থেমে শুনতে চাইল কি বলবে আরসি। আরসি তার গালচুম্বী চুলগুলো কানে গুজে নিয়ে স্বাভাবিকভাবে রিভানের দিকে মুখ ঘুরিয়ে বলে, ও। রিভান অবাক হলো, শুধু ও, আর কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? তাই এবার ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, অদ্ভুত লাগলো না এত বয়সের পার্থক্য? তোমার কি মনে হয় আমি হয়তো অনেক বেশি বয়সী? হয়তো তুমি মিস করে যাচ্ছ তোমার বয়সের কাউকে। আরসি তার চোখের দিকে তাকায় গভীরতা নিয়ে। এই মানুষটা তার জীবন রথের সঙ্গী। তার চোখের গভীরতা তাকে আকর্ষণ করেছে, তার স্পর্শে নির্ভরতা তাকে শান্তি দিয়েছে। তাহলে বিয়ের পরে সব কি কথা? আরসি ধীরে বলে, অদ্ভুত কেন লাগবে? আপনি আমার থেকে বড় হবেনই, সেটাই তো স্বাভাবিক। কিন্তু বয়সের ফারাক আমার অনুভবকে কখনো ছোট করে দিতে পারেনি। সত্যি বলতে এসব কখনো আমি ভাবিনি। আর বিয়ের পরে আপনার মনে হলো আপনি আমার থেকে অনেক বড়। তাছাড়া আপনি আমার বয়সের হলে হয়তো এতটা দায়িত্ব নিতে পারতেন না, এতটা স্থিরতা দিতে পারতেন না। বিয়ের বিষয়ে জোর তো আপনারই ছিল, আর আপনারই আজ এসব মনে হচ্ছে। রিভান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আরসির মুখের দিকে। তার চোখে ছিল বিস্ময়ে ভরা, সেটা হতাশা আর অপ্রাপ্তির নয়, কারো মন জয় করার। রিভান বলল, তুমি জানো আরসি, এই কথাটা আজ খুব বলতে ইচ্ছে করছিল। আমি মাঝে মাঝে ভয় পাই আমি হয়তো তোমার সমস্ত স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না, কিন্তু তবুও চেয়েছিলাম তুমি যেন আমারই হও। এই জেনারেশনে ধরতে গেলে আমি নিজের থেকে অনেক ছোট একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তার মানে এই না যে তোমাকে নিজের করতাম না, ভুল বুঝছো তুমি। আরসি মাথা নেড়ে বলে, বুঝেছি। আমি শুধু বলবো আমিও আপনাকে চাই, যেমন আছেন সেভাবেই। বিনিময়ে মুচকি হাসে রিভান। এখন সে পুরোপুরি নিশ্চিন্ত হলো যে পাষাণ নারীর মন গলাতে পেরেছে। বাইরে তাকে দেখলো চাঁদটা তখন একটু নিচে নেমেছে, আর ভিতরের দুটো মানুষ পাশাপাশি শুয়ে একে অপরের নিঃশ্বাসে গেঁথে দিচ্ছে একটি নতুন অনুভূতি। নিভৃতে রাত্রির চাদরে মোড়া ঘরটিতে এক অপূর্ব নীরবতা বিরাজ করছিল। বাহিরে হালকা বাতাসে পর্দা নড়ে উঠছে ধীরে ধীরে। রাতটিও আজ একটু বেশি কোমল, একটু বেশি ভালোবাসাময়। আরসি হালকা কণ্ঠে বলল, আপনি না ক্লান্ত? এত কথা না বলে এবার ঘুমিয়ে যান। রিভান দুষ্টু হেসে তাকায় তার দিকে। রিভান হাসি মুখে দুষ্টুমি ভাব নিয়ে বলে, বাহ, বউ ভাইব পাইছি এখন তোমার মাঝে। আরসি ভুরু কুঁচকে ঠোঁট ফুলে বলে, ভাইব পাওয়ার কি আছে, আমি তো বই, তাই না? তারপর সে ধীরে ধীরে উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। মনে হচ্ছিল কথাগুলি একরকম অনুভূতির খেলা, কিন্তু সে অনুভূতি ছিল মিষ্টি, কোমল।
স্পর্শের অপেক্ষায় থাকা ভালোবাসা। রিভান কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে নিঃশব্দে এগিয়ে এসে নিজের একটা হাত রাখে আরসির দিকে, কোমরের কাছে। আরসি চমকে ওঠে না, বরং ধীরে মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে। রিভান আরসির অভিব্যক্তি বোঝেনি, তৎক্ষণাৎ হাত সরিয়ে নেয়। কেমন একটা ভয় খেলে যায় ওর চোখে। হয়তো আরসি চায় না, হয়তো বা সে বিরক্ত। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই মুহূর্ত যা রিভানের অকল্পনীয় ছিল। আরসি নিজের দিকে আবার রিভানের হাতটা তুলে নিয়ে রাখে নিজের মাথায়, খুব যত্নে, কারণ সেই স্পর্শে সে নিজেকে নিরাপদ ভাবে। তারপর নিজে থেকে একটু এগিয়ে এসে মাথাটা রাখে রিভানের বুকের ওপর। আরসি চায় সব স্বাভাবিক হোক। তার পক্ষ থেকেও রিভান স্তব্ধ। তার মনে হচ্ছিল সময় থেমে গেছে। অবিশ্বাস্য এক কোমলতায় সে আরসিকে আগলে নেয়, ভালোবাসার সমস্ত উষ্ণতা দিয়ে। তার বলিষ্ঠ বুকের আশ্রয়ে আরসির নিঃশ্বাস পড়ে শান্ত, নরম ও ছন্দে। রিভানের চোখ বুজে আসে আজকের রাত তার জীবনের অপেক্ষার সমাপ্তি। এই একটুখানি জেগে থাকা মুহূর্ত, এই একটুখানি স্পর্শে সে পেয়ে গেছে বহুদিনের কাঙ্ক্ষিত প্রশান্তি। আর আরসি সে গভীর প্রশ্বাসে ভরে নেয় রিভানের গায়ের পুরুষালী ঘ্রাণ। পারফিউমের নরম সুবাস আর রিভানের নিজস্ব স্মেল একসাথে মিশে এক অদ্ভুত মোহময় ঘ্রাণের জন্ম দিয়েছে, যে অবলীলায় আরসির পছন্দের পিছনের তালিকায় চলে যায়। ঘরে আরও নিস্তব্ধ হয়ে আসে। বাতাস থেমে যায় ধীরে। সময় থেমে থাকে দুটো হৃদয়ের নিঃশব্দ মিলনের সামনে। আজ রাত ভালো হবে, শুধু ঘুমের জন্য নয়, ভালোবাসার জন্য। একান্ত নীরব আত্মিক ভালোবাসার, যার মাঝে কথার চেয়ে স্পর্শ বেশি বলে, চোখের চেয়ে ঘ্রাণ বেশি টানে, আর নীরবতার মাঝেও বেজে ওঠে নব্য অনুভূতির হৃদয়ের অবিরত স্পন্দনের। আজ যে শুক্রবার, কলেজ নেই, ক্লাস নেই, নির্দিষ্ট কোনো রুটিন নেই। দিশা আর আরিয়ান সকাল সকাল জগিংয়ে বেরিয়ে গেছে। ওদের দুজনের রোজকার রুটিনে এতটুকু ভাঁজ নেই, কিন্তু অর্পি আজ কিছুতেই নিজের মনটাকে টানতে পারল না। বিছানায় গড়িয়ে পড়ে থাকে কিছুক্ষণ। জানালার বাইরে তাকিয়ে থেকেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। শেষমেশ ধীরে ধীরে উঠে এলো। পড়ার টেবিলের উপরে রাখা পুরনো ডায়েরিটা টেনে নিল হাতে। এটা শুধুমাত্র একটা ডায়েরি নয়, এটা অর্পির চুপি চুপি কেঁদে ফেলা রাতগুলো, সীমান্তকে নিঃশব্দে ভালোবেসে ফেলা আবেগ, একতরফা প্রতীক্ষার দীর্ঘশ্বাসে ভরা একটা আস্ত জীবনের প্রতিচ্ছবি। সাদাপাতায় কলম ছুঁতেই শব্দরা নিজেরা এসে গেঁথে যেতে লাগলো। আজ শুক্রবার, চারিদিকে শান্তি, কিন্তু ভিতরটা হাহাকার করছে। সীমান্ত, তুমি কি এখনো সেভাবেই থাকবে? পাষাণ পুরুষ, আমাকে কেন বোঝো না? অর্পির কলমটা থেমে গেল এক ফোঁটা অশ্রু মুছে ফেলার জন্য। এরপর আবার কলম ছুটল। আজকাল তোমার কথা খুব মনে পড়েছে। তুমি জানো, এখনো তোমার নামটা উচ্চারণ করলে আমার বুকের ভেতরে অদ্ভুত অনুভূতি হয়। আজকের এই নীরব শুক্রবারটা তুমিহীন, অথচ তোমাতেই আমি আছি, তবে কল্পনায়। ঠিক তখনই নিচতলার দিক থেকে ভেসে এলো কথোপকথনের আওয়াজ। কেমন যেন চেনা, আবার অচেনাও। অর্পি পাত্তা দিল না, ভাবলো হয়তো সবাই উঠেছে, রান্নাঘরে কথা বলছে, কিংবা দিশা ফিরে এসেছে জগিং থেকে। সে আবার মন দিল ডায়েরিতে, কিন্তু আচমকাই তার ঘরের দরজাটা খোলা শব্দে সে চমকে তাকায় পেছনে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে তার চেনা মানুষ, ফারিহা, তার জন্মদাত্রী মা। সেই একই কোমল মুখ, অথচ চোখে ছিল ক্লান্তির ছাপ, হয়তো দীর্ঘ ভ্রমণের ছায়া বা অমোচনীয় কোনো অপদস্যবোধ। মুহূর্তে উঠে দাঁড়ায় অর্পি। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। ফারিয়া এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। একটা দীর্ঘ আলিঙ্গন হলো, দুহাত জুড়ে অনেকগুলো নীরব অনুশোচনা। কিন্তু অর্পির মাঝে সাড়া তেমন ছিল না। সেও জড়িয়ে ধরল, কিন্তু তা আত্মার না, কেবল অনুভূতির বা শরীরের। এক প্রকার রোবটের মতো অনুভূতিহীন। মায়ের কোল এতদিন কেমন যেন অপরিচিত হয়ে গেছে। 2 বছর পর দেখা, কম সময় নয়, 2টা দীর্ঘ বছর। ফারিহা গলা নরম করে বলল, কেমন আছো মামুনি? ভীষণ মিস করতাম তোমায়। অর্পি মাথায় নিচু করে থাকলো, কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। ফারিয়া আবার বললেন, চলো নিচে আসো, তোমার বাবা অপেক্ষা করছে, আমরা আজ ভোরে এসেছি।
অর্পি আবার মাথা নাড়ল নিঃশব্দে। সে ডায়েরিটা বন্ধ করলো। সীমান্তের নামটা লেখা ছিল শেষ লাইনে। মা বাবার এই হঠাৎ ফিরে আসায় তাকে যেতে হলো, না হলে আরও কিছু সময় কাটাতো এই ডায়েরির সাথে। টেবিল ছেড়ে ধীরে ধীরে মায়ের সঙ্গে নিচে নামতে লাগলো অর্পি। প্রতিটি ধাপ তাকে টেনে নিয়ে যাচ্ছে পুরনো এক সত্যের মুখোমুখি। সে আসলে সীমার মেয়ে হয়ে গেছে, নিজের মা বাবা থেকেও দূরে গেছে যে কবেই। নিচে দাঁড়িয়ে থাকা মানুষটা তার বাবা। চোখ ভরে তাকিয়ে আছে অর্পির দিকে। দেখা হলো, কথা হলো। সুমন চৌধুরী গম্ভীর স্বরে বললেন, আমার মেয়েটা এত বড় হয়ে গেছে। অর্পির মনে হলো বড় হয়ে গেছে ঠিক, কিন্তু হৃদয়ের অনেকখানি আজও সীমার আঁচলে গাঁথা। সাধারণত ছুটির দিনগুলোতে অর্পিদের বাড়ি থাকে অলস, হালকা ঘুম ঘুম আমেজে ভরা, কিন্তু আজ যেন সকালের আলো একটু বেশি জ্বলজ্বলে, বাতাসে একটু বেশি গতি। সুমন সাহেব তাকে চোখে চোখে আদর করে কাছে টেনে নিলেন, বললেন, তা মামনি আজ ক্লাস নেই তোমার? সুমনের কণ্ঠে ছিল স্নেহের এক গভীর মমতা, যে অর্পিকে বহুদিন শুনতে হয়নি। অর্পি কাঁধ ঝাঁকিয়ে মৃদু হেসে বলল, না বাবা, আজ তো শুক্রবার, বাসাতে আছি। ফারিহা চোখ ঘুরে বললেন, আরিয়ান কই? ছেলেটাকে তো দেখছি না। অর্পি জানালার দিকে তাকিয়ে বলল, ও দিশার সাথে জগিংয়ে গেছে, একটু পরেই চলে আসবে। দিশার নাম শুনে মুখ কুঁচকে নিল ফারিহা। সুমন তখন ট্রলির দিকে ইশারা করে বলল, দেখো তো মা, তোমার এসব পছন্দ হয়েছে কিনা, সবই তোমার জন্য এনেছি, পুরো ট্রলি ভর্তি। অর্পি হাসলো না, উচ্ছ্বাস দেখালো না, শুধু ট্রলির হাত তোলে হাত রেখে বলল, ভেতরে গিয়ে দেখছি বাবা। কিন্তু এই কথাটা ছিল নিছকে এক সামাজিক ভদ্রতা। বাবা মায়ের সাথে সামাজিকতা করছে অদ্ভুত বিষয়টা। ওসব বিদেশি জামা, কসমেটিক্স, চকলেট কিছুতে অর্পির আগ্রহ নেই। এই মানুষগুলোকে সে ভালোবাসে ঠিকই, কিন্তু তাদের সামনে নিজেকে সবসময় যেন অচেনা লাগে, একটা অনুপযুক্ত সময়ের অতিথির মতো। এই সময়েই দরজার কপট খোলার শব্দ হয়। সবে একযোগে তাকায়। আরিয়ান ফিরে এসেছে, পেছনে দিশা। দিশা সবার সঙ্গে এক ঝলক কুশল বিনিময় করে নিজের রুমে চলে গেল। হাতে তার গিফট। আরিয়ান মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আম্মু, তোমাকে দেখতে কি ভালো লাগছে, সুন্দরী হয়ে গেছ। সুমন ছেলেকে দেখে চোখে মুখে আনন্দ ফুটিয়ে বলে, কীরকম আছিস রে তুই? কলেজ কেমন চলছে? আরিয়ান একটু হেসে বলল, ভালোই চলছে, ক্লাস, প্রেজেন্টেশন, আবার মাঝে মধ্যে আড্ডা, সব মিলিয়ে জমে আছে। আরিয়ান গিয়ে বাবার পাশে বসলো। ছেলে বাবার মাঝে জমে উঠল গল্প। সেই ফাঁকে ফারিহা আর সীমা রান্নাঘরে চলে গেলেন। ফারিহা হাত গুটিয়ে বসে থাকেননি, বরং স্নিগ্ধ ভঙ্গিতে সীমার পাশে বসে একে একে কাজ করে চলেছেন। কেটে দিচ্ছেন সবজি, টেবিলে সাজাচ্ছেন সকালের নাস্তা। বাড়ির এক কোণের বাগান থেকে মাহফুজা বেগম ঘরে এলেন। ভেজা হাত মুছতে মুছতে চেয়ে দেখেন তার ছেলেটা ফিরে এসেছে। চোখে তার প্রশান্তির জ্বর এলো। সেও বসে পড়লেন সোফায়। আলাপ জমে উঠল সবার মাঝে। রূপক সাহেব এসেছেন বেশ কিছুক্ষণ। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখল রিভান আর আরসিকে। নতুন বিয়ের জ্যোৎস্নায় ভেজা মিষ্টি একটা উপস্থিতি তাদের। সুমনের চোখে ঝলক খেলে গেল, এই যে রিভান বাবু, কি অবস্থা? রিভান হাসল, সৌজন্য মিশিয়ে কথোপকথনে যোগ দিল। এরই মধ্যে উঠে আসে রিহান। চোখে ঘুম, মুখে ভাটা পড়া চেহারায় হাসি লেগে আছে। ফ্রেশ হয়ে সোজা চলে আসে খাবারের টেবিলে। চা পর্ব যখন শুরু হলো তখন রিহান হঠাৎ বলে বসলো, ভাইয়া, হানিমুন যাচ্ছ কবে? রিভান মুখে থাকা বিস্কুটের টুকরোটা গলায় আটকে প্রায় বিষম খায়। আরসি তখনই এক গ্লাস পানি এগিয়ে দেয়, তার দিকে সীমা থমকায়। আহ, এখন এসব কথা তুলছিস কেন? দেখছিস না ছেলেটা খাচ্ছে? ফাড়িয়ে হেসে বলে, আসলে কথাটা ভুল তো বলছে না, নতুন বিয়ে হয়েছে, একটু ঘোরাঘুরি তো হোক, এরপর আবার কাজকর্মে ডুবে যাবে সব। রিহান এবার মুখ ভেঙে বলল, আমি তো সেটাই বলছি, শুধু শুধু আম্মু আমাকে বকে দিল। রিভান আরসির দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাওয়া যাক, ভাবছি সিলেট যাব, জায়গাটা ট্যুরিস্ট প্লেসগুলো সুন্দর, আর কিছু ভালো রিসোর্টও আছে। রূপক সাহেব মাথা নেড়ে সম্মতিতে বললেন, হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, পাহাড়, চা বাগান, ঝর্ণা, সব কিছুর মধ্যে একটা শুদ্ধতা আছে, সময়টা ভালোই কাটবে তোমাদের। রিহান দ্রুত বলে উঠল, ভাইয়া, আমার চেনা জানা আছে একটা রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস, বুক করে দিচ্ছি তোমাদের জন্য। রিভান হেসে বলল, ঠিক আছে, করে দে, আমি তাহলে চললাম।
সবাইকে এক নজর দেখে আপ্রণ হাতে নিয়ে রিভান বেরিয়ে গেল। তার চোখে এক ধরনের প্রশান্তি জেগে উঠে। ভরা পরিবার দেখে ঘরে সবাই আছে, কথা চলছে, হেসে উঠেছে সকালের আলো, আর পেছনে রেখে গেল এক ঘর ভর্তি উষ্ণতা আর ভবিষ্যতের নতুন সফরের প্রতিশ্রুতি। বিকেলের বাতাসে ছিল এক ধরনের প্রশান্তির ছায়া, সব ক্লান্তিকে ধীরে ধীরে মুছে যাচ্ছিল। শহরের কোলাহল থেকে দূরে সেই এক চিলতে পথ দিয়ে হেঁটে আসছিল ঋতীপ। চোখে ছিল সামান্য গাম্ভীর্যের ছায়া, ঠিক যেমন একজনের দায়িত্বশীল শিক্ষক হয়ে ওঠে নিজের ছাত্রছাত্রীদের কাছে। যদিও ঋতীপ সবার চোখে গম্ভীর, তার অনুভূতি সুপ্ত অবস্থায় রাখে। আজ শুক্রবার ছুটির দিন, তবুও সে এসেছে কারণ একদিন পড়ানো মিস হয়েছিল রুহিকে আর নিজের এক্সামের জন্য। তাই আজও পড়াতে এসেছে। তার অভ্যেস, কাজের জায়গায় ফাঁকি নেই। রুহির ভাবনায় অবশ্য এটা ছিল না যে ঋতীপ আসবে আজ। নিজের পড়া শেষ করে সে পুরো আরামে সোফায় আধশোয়া হয়ে নিচের দিকে মাথা করে উপরে পা তুলে নিয়ে ফোনে মন দিল। এমন একটা ভঙ্গিমা যা বাহ্যিকভাবে অগোছালো হলেও তার কাছে চরম আরামদায়ক। এমন সময় হঠাৎ দরজায় টোকা লাগলো আর ভেসে এলো ভারী গলার আওয়াজ, রুহি। ঋতীপের কণ্ঠ হঠাৎ বাস্তবে ফিরিয়ে আনে তাকে, কিন্তু ভারীক্ষী গলার স্বর পেয়ে তড়িঘড়ি করে ওঠার চেষ্টায় নিজেই উল্টে গিয়ে ধপাস করে পড়ে যায় মেঝেতে। শব্দটা এমন যেন পুরো ঘরে কিছু একটা ভেঙে পড়েছে। ঋতীপ ভেতরে না এসে বাইরে থেকে বলে ওঠে, এই শব্দটা কি ছিল রুহি, ঠিক আছো? রুহি নিজেকে সামলে নিয়ে দ্রুত বলে ওঠে, আসুন স্যার, আমি পড়ে গিয়েছিলাম। জিভ কামড়ে একটা মৃদু হাসি দেয়, নিজে বুঝতে পারছে কতটা বোকামো করে ফেলেছে। ঋতীপ ভেতরে এসে রুহিকে দেখে, পা থেকে মাথা অবধি পরখ করে তীক্ষ্ণ দৃষ্টিতে। তার মুখভঙ্গি দেখে বুঝে নেয় ব্যথা না লাগলেও আত্মসম্মানে একটা খোঁচা লেগেছে নিশ্চিত। তবুও ঋতীপ মুখ শক্ত করে বলে, স্টুপিটি কবে ছাড়বে বলো তো? প্রতিদিন কিছু না কিছু কাণ্ড করো, যাও টেবিলে বসো। রুহি কিছু না বলে চুপচাপ চলে যায় পড়ার টেবিলে। চোখে মুখে একটু বিমর্ষতার ছায়া, তবু সে জানে এখন পড়ার সময়। আবেগের জন্য জায়গা নেই। ঋতীপ পাশ থেকে ফিজিক্সের বই বের করে নতুন চ্যাপ্টার খোলে। সে বোঝাতে শুরু করে তাপীয় সম্প্রসারণের একটা চ্যাপ্টার। এটা রুহি স্কিপ করে গেছিল। আজ ঋতীপ এখান থেকেই পড়ানো শুরু করবে। ঋতীপ বলে, তাপীয় সম্প্রসারণ চ্যাপ্টারটা আজকে বুঝে নিতে হবে রুহি, খুব ইজি এটা, তুমি শুধু কনসেন্ট্রেট করো। রুহি মাথা নাড়ায়। ঋতীপের কণ্ঠস্বরে ছিল অপার ধৈর্য আর নির্ভুল দৃঢ়তা। রুহি চুপচাপ বসে, চোখে অতি মনোযোগ ভাব। একে একে খাতায় আঁকা হলো একটি ধাতব রডের ছবি। ঋতীপ বোঝাতে শুরু করলো একেবারে পাঠ্য বইয়ের ভাষায়। তা প্রয়োগ করলে প্রায় সকল বস্তুই কিছুটা সম্প্রসারিত হয়। একে বলা হয় থার্মাল এক্সপেনশন বা তাপীয় সম্প্রসারণ। এটা মূলত তিনভাবে ঘটে: দৈর্ঘ্যগত, আয়তনগত এবং ক্ষেত্রফলগত সম্প্রসারণ। তুমি জানো, যখন কোনো ধাতব রডকে উত্তপ্ত করা হয় তখন তার অণুগুলোর গতি বেড়ে যায়, ফলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। এভাবে রডটি লম্বায় কিছুটা বড় হয়। রুহি স্বাভাবিকভাবে প্রশ্ন করে, তাহলে ঠান্ডা করলে কি উল্টোটা হয়? ঋতীপ হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, শীতল করলে বস্তু সংকুচিত হয়। এজন্য রেললাইনের বসানোর সময় ছোট ফাঁক রাখা হয়, যেন গরমে রেললাইন সম্প্রসারিত হলেও দুর্ঘটনা না ঘটে, বুঝেছ? রুহি মাথা ঝাঁকায়, তার চোখে মুখে স্পষ্ট বোঝার ছাপ। ঋতীপ টেবিলের ওপরে ধাতব স্কেলটা তুলে তারপর বলল, চলো একটা উদাহরণ দিই। ধরো এই স্কেলটা ধাতব, এর দৈর্ঘ্য এবং এর সম্প্রসারণ গুণাঙ্ক যদি তাপমাত্রা বাড়ে তাহলে সম্প্রসারিত দৈর্ঘ্য হবে, অর্থাৎ 1.2 মিলিমিটার বাড়বে। রুহি অবাক হয়ে বলে, এত সামান্য? ঋতীপ চোখ তুলে বলে, ছোট পরিবর্তনের মধ্যে বিশাল সত্য লুকিয়ে থাকে। রুহি চুপ করে যায়, তার চোখে সম্মান। এই মানুষটা শুধু শিক্ষক নয়, জ্ঞানের সংজ্ঞা যাকে বলে। সন্ধ্যা নেমে এলো ধীরে ধীরে। পড়া শেষ হলে ঋতীপ শুধু বলে, আগামী দিন স্পেসিফিক হিট ক্যাপাসিটি নেব, সবসময় প্রস্তুত থেকো। রুহি মাথা নাড়ে।
রুহি মন দিয়ে শুনলেও চোখে মুখে কিছু একটা ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণের মাথায় সে হঠাৎ বলে উঠল, স্যার, আমি কি আপনাকে খুব বিরক্ত করি? ঋতীপ থেমে যায়, চোখ তুলে রুহির দিকে তাকায়। ঋতীপ অন্যদিকে তাকে বলে, হ্যাঁ, একটু তো করোই। রুহির খারাপ লাগলো। এই মানুষটাকে বিরক্ত করতে চায় না সে, কখনই না, কিন্তু চঞ্চলতা কমাতে পারছে না। নিজের অপারগতায় মৃদু হাসে সে, মাথা নেড়ে শুধু বলে, আর করব না। ঋতীপ ভাবলেশীন হয়ে শুধু ছোট করে বলে, আচ্ছা। বাকি পুরো সময়টা রুহি একদম নীরব, না কোনো প্রশ্ন, না কোনো ফালতু গল্প, না কোনো বোকামো, শুধু বইয়ের পাতায় চোখ রেখে যন্ত্রের মতো পড়া শুনে যায়। ঋতীপও বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। পড়ানো শেষ হলে ব্যাগ গুছিয়ে নিচ্ছিল ঋতীপ, ঠিক তখনই রুহি আলমারি থেকে একটা ভাঁজ করা শার্ট বের করে তার দিকে বাড়িয়ে দেয়। একটু ইতস্তত করে বলে, এইটা আমি ধুয়ে রেখেছিলাম, আপনার শার্ট। ঋতীপ এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর নিঃশব্দে শার্টটা নেয়, মাথা নাড়ে আর বলে, আচ্ছা। আর কোনো কথা না বলে বেরিয়ে যায় সে। রুহি জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখে ছিল এক ধরনের শূন্যতা, আবার একরাশ অপ্রকাশিত অনুভূতি। ঋতীপ নিচের গেট পেরিয়ে রাস্তায় চলে যাচ্ছে, হাঁটছে সেই চীনা কাঠখট্টা ভারিক্ষী ভঙ্গিতে। রুহি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে অপলকভাবে। সে জানে ঋতীপ কখনই বুঝবে না এই পড়ার সময়ের বাইরেও তার একটা আলাদা জায়গা হয়ে গেছে রুহির জীবনে, যেটা হয়তো সে কখনোই জানবে না। এভাবেই গড়ে উঠেছে অনুভূতির মিশেল, যেখানে ভালোবাসা নেই বলে দাবি, অথচ তার অস্তিত্ব ছড়িয়ে আছে প্রতিটি আচরণে, প্রতিটি নীরবতায় আর চুপচাপ তাকিয়ে থাকার মুহূর্ততে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গ্লাসে মোড়ানো সুউচ্চ বিল্ডিংটার 8 তলায় কর্পোরেট কনফারেন্স রুমে একটা অদৃশ্য চাপা উত্তেজনা বয়ে চলছিল, কারণ আজকের দিনটা গুরুত্বপূর্ণ চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির জন্য। আজ তাদের এই পর্যন্ত হওয়া সবচেয়ে বড় ক্লায়েন্ট মিট, একটা $multi-million চুক্তি হতে পারে আজ। তাদের কোম্পানির নাম আশওয়াত টেক, আর সেই ডিলের প্রেজেন্টেশনের দায়িত্ব পড়েছে কোম্পানির 2 উদীয়মান তারকা কেয়া ও সীমান্তর ওপর। প্রেজেন্টেশন শুরুর আগে কেয়া নিজের চশমা ঠেলে সোজা করে, পরনে সাদা অফ হোয়াইট শার্ট ইন করা, কালো প্যান্ট ফর্মাল লুকে, আর সীমান্ত আজ ফর্মাল পোশাকে। তাদের চোখে মুখে এক ধরনের পেশাদারিত্ব আর গলায় মেপে নেয় আত্মবিশ্বাস। প্রেজেন্টেশন রুমে গিয়ে কেয়া আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করলো, গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, টুডে উই প্রেজেন্ট এ বিজনেস ইন্টিগ্রেশন মডেল দ্যাট নট অনলি কমপ্লিমেন্টস Ashwat Tech's existing ecosystem but opens new pathways of innovation. কেয়া বাংলায় বলে দেয়, আমরা এমন একটা পরিকল্পনা তৈরি করছি যেখানে প্রযুক্তি, ব্র্যান্ড ভ্যালু আর কাস্টমার কনভার্সন, এই 3টি বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, যাতে আপনারা আগামী 3 বছরে অন্তত 40% প্রবৃদ্ধি দেখতে পারবেন। সীমান্ত কেয়ার সাথে যোগ করে বলতে শুরু করে, Our proposal is divided into 3 key modules: expansion, tech upgrade, and brand partnership. Each of these is scaled and customized for your operational geography. সীমান্ত আরও কনভিন্স করার জন্য বলে, এই প্রস্তাবনা শুধু একটি ডিল নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পথ চলা, যেখানে আমরা আপনাদের পাশে থেকে আপনারা পার্টনার হিসেবে কাজ করব, প্রোভাইডার হিসেবে নয়। সীমান্ত হাত দিয়ে স্লাইড বদলায়, চার্ট, স্ট্যাটিস্টিক, রিসার্চ রিপোর্ট, লাইভ সিমুলেশন, সব কিছু নিখুঁতভাবে সাজানো। রিহান চেয়ারে হেলান দিয়ে বসে, তার চোখে শুধু একজনের ওপর আটকে, সে হলো কেয়া। তার প্রতিটি কথা, প্রতিটি স্লাইডে কেয়ার কণ্ঠে এক অদ্ভুত শৃঙ্খলা আর আবেদন মিশে আছে। মাঝে মাঝে সে ঠোঁট চেপে নিঃশব্দে চুমু ছুড়ে দেয় বাতাসে, আবার টিস করার জন্য ফ্লাইং কিসও দিচ্ছিল। কেয়া লক্ষ্য করে ঠিকই, কিন্তু মুখভঙ্গি স্বাভাবিকভাবে রাখে, কারণ সে জানে রিহান সবসময় এমন করবেই। প্রেজেন্টেশন শেষে ঘর জুড়ে করতালি শব্দ। আশওয়াত টেকের ডিরেক্টর বললেন, দ্যাট ওয়াজ এ স্ট্যান্ডিং প্রেজেন্টেশন, জাস্ট হোয়াট ইউ আর লুকিং ফর। চুক্তি পাশ হয়, ডিল সিল হয়। রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা সীমান্ত ফোনে একটা মেল দেখে হেসে ওঠে। স্বাভাবিক গলায় বলে, গাইস, আই জাস্ট নট অ্যান অফার ফ্রম গ্লোবাল নেস্ট লন্ডন
আইস কিউ। কেয়া আনন্দে ঝাঁপিয়ে পড়ে বলে, কংগ্রেচুলেশন সীমান্ত, ইউ ডিজার্ভ ইট। ধন্যবাদ। সামান্য হেসে বলল সীমান্ত। রিহান নিজেও একটা জোরসে হাঁক করে বলে, ব্রো, কপাল খুলে গেল তোর। ঠিক তখনই অপরপক্ষের একজন প্রতিনিধি এগিয়ে আসে কেয়ার দিকে। সে একটু হেসে কেয়ার দিকে হাত বাড়িয়ে বলে, ইউর প্রেজেন্টেশন ওয়াজ এক্সেপশনাল অ্যান্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আর ইউ সিঙ্গেল? হঠাৎ আমার প্রশ্নে কে একটু থমকে যায়। কিছু বলার আগে রিহান এগিয়ে এসে এক হাতে কেয়ার কোমর জড়িয়ে ধরে আর এক হাতে লোকটার সাথে হ্যান্ডশেক করে হাসি মুখে বলে, নো, শি ইজ নট, শি ইজ ম্যারিড অ্যান্ড আই এম দ্য হাজব্যান্ড। লোকটা একটু লজ্জায় পড়ে যায় আর বলে, ও আই এম সরি, আই ডিডন্ট রিয়েলাইজ। বলে লোকটা মাথা নিচু করে চলে যায়। কেয়ার গাল লাল হয়ে ওঠে। তখন একদম চুপচাপ ছিল কেয়া। রিহান হেসে কানের কাছে ফিস ফিস করে, ফর্মাল হয়ে এসেছে তো সবাইকে পাগল করে দিচ্ছ, এটা ঠিক না জান। কেয়া আর রিহানের দিকে গোল গোল করা চোখে তাকিয়েছিল বাকি স্টাফেরা। এইভাবে তাকিয়ে থাকে কেয়া অপ্রস্তুত হয়ে স্বাভাবিক হেসে নিজেকে ছাড়িয়ে নেয় রিহানের থেকে। ডিল শেষ হয়, লোকজন ছড়িয়ে পড়ে নিজের কাজে। কেয়া নিজের ডেস্কে ফিরছিল, এমন সময় রিহানের ভয়েসমেল আসে, কাম টু মাই কেবিন আর্জেন্ট। কে একটা ফাইল হাতে নিয়ে তার কেবিনে ঢোকে, দরজা লক করা। রিহান কোনো কথা না বলে ধীরে এগিয়ে আসে, দুটো হাত দিয়ে কেয়ার দুই কাঁধ দেয়ালে ঠেসে ধরে, চোখে চোখ রেখে বলে, জান্স, কেন পালো আমার থেকে সব সময়? কেয়া ধমকে সুরে বলে, ছাড়ো, এটা কাজের জায়গা, অসভ্য, এখানে যেখানে সেখানে শুরু করে দাও। রিহান গভীর গলায় ফিসফিসায়, বউ যদি এত সুন্দর হয় তাহলে মাসুম জামাই পাগল না হয়ে থাকে কি করে বলো শোনা? কেয়া চোখ বড় বড় করে বলে, তুমি আবার মাসুম? রিহান হেসে বলে, একদম মাসুমই তো। তুমি যদি এই কারাক রূপ দেখে আমাকে ফুসলিয়ে কাছে টানো তো এতে আমার কি দোষ শোনা? আমি তো নিষ্পাপ। তারপর কেয়ার দিকে ঝুঁকে আসে, আসো, একটা চুমু প্রাপ্য তোমার। এই চুমুটা তোমার বসের পক্ষ থেকে রিওয়ার্ড তোমার সাকসেসের জন্য। কেয়া হাত পা ছুটতে ছুটতে মুখ ঘুরিয়ে নেয়, না চাই না, রিওয়ার্ড দরকার নেই আমার, ছাড়ো। কিন্তু রিহান আগেই নিজের সিদ্ধান্ত নিয়েছে, এবার সে চুমু খেয়েই ছাড়বে। তারপর কোনো অনুমতির প্রয়োজন না করে সে তার ঠোঁটে রাখে নিজের ঠোঁটের সুপিসার আরপিতে, অধর দিয়ে চেপে ধরে তার অধর। কেয়া কিছুক্ষণ নড়ার চেষ্টা করে, তারপর থেমে যায়। সেই স্পর্শটা প্রথমে নরম আবরণ মোড়া কুয়াশার মতো, তারপর ধীরে ধীরে তার রূপ নেয় এক অতল গভীরতায়। ঘরের ভেতর সময় থেমে থাকে কয়েক মুহূর্ত, যেখানে শব্দ থাকে না, থাকে শুধু দম বন্ধ করে হৃদস্পন্দন। কেয়ার ঠোঁট কেঁপে ওঠে ক্রমে। প্রথমে বাধা দিতে চায়, কিন্তু হাত যেন অসাড় হয়ে আসে ক্ষণে ক্ষণে। রিহান তার কোমর টেনে নেয় নিজের শরীরের কাছে আর ঠোঁটের রেখায় ছড়িয়ে দেয় নিজের নেশা। সে চায় না এই মুহূর্ত শেষ হোক। তার মনে হয় কেয়া হলো এক প্রকার আসক্তির মতো, যাকে ছুঁয়ে পাওয়া যায় কিন্তু ভালোবাসায় নিঃশেষ হতে হয়। কয়েক মুহূর্ত পরে যখন ঠোঁট আলাদা হয়, কেয়ার চোখ দুটো আবছা হয়ে যায়, তার বুক দুলে ওঠে ঘন নিঃশ্বাসে। সে কিছু বলে না, শুধু তাকায় ওর দিকে। রিহানের চোখে তখন বিজয়ের নীরব হাসি। কক্ষে তখনও উত্তাপ ছিল। শেষে কেয়া কাঁপা কাঁপা হাতে ওকে সরিয়ে দেয়, লজ্জায় রাগে লাল হয়ে দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। রিহান দাঁড়িয়ে হালকা হাসে, তার চোখে একরকম বিজয়ের দম্ভ, আবার বউটার প্রতি মায়া। রিহান হাত দিয়ে পেছনের দিকে নিজের চুল টেনে ধরে হতাশে বলে, এই অফিস ডিলটা তো সফল হলো, কিন্তু তোমার হৃদয়ের ডিল কবে জিতবো আমি সোনা? অভিমান ফুরিয়ে যাক আমাদের। দুপুরের রোদটা ঘরের মেঝেতে এসে পড়ছিল ধীরে ধীরে। রান্নাঘর জুড়ে তখন সুঘ্রাণের রাজত্ব। চিকেন রোস্টে সাদামাটাভাবে ফুটে ওঠা বাসমতি ভাত আর ডালসহ বেশ কিছু পদ। আজ আরসি রান্না করা প্রথম গোছানো একবেলার আয়োজন। নতুন বউ আর নেই, এতদিনে সে সব আপন করে নিয়েছে। তার হাতের ছোঁয়ায় তাকে পুরনো সংসারের ওস্তাদ লাগছে। ডাইনিং টেবিলে বসেছে সবাই, সীমা, ফারিহা, মাহফুজা বেগম আর বাড়িতে দুজন সার্ভেন্ট। রান্না আরসি করে, কারণ এ বাড়িতে সার্ভেন্টরা শুধু হাতে হাতে কাজ গুছিয়ে দেয়। বাড়ির লোকের রান্না কেউ খায় না। বেশ কিছুক্ষণ নীরবে খাওয়া চলার পর হঠাৎ সীমা বলে ওঠেন, আরসি
তুমি তো দারুণ রাঁধো মা। একেবারে মন ছুঁয়ে গেল। ফারিহা পিঠে একটা আলতো চাপ দিয়ে বলে, কপাল করে পেয়েছে এই নিপুণা বৌমাটাকে। মাহফুজা বেগম কথায় কথায় হাসির ঝাঁপি খুলে দেওয়া মানুষ, তিনি তো বলেই ফেলেন নানা মজার কথা। সবাই হেসে ওঠে, আর সে চুপ করে মাথায় নিচু করে, কিন্তু মুখে একটা অনাবিল হাসি খেলা করে। খাওয়ার পরে সবার প্রশংসা যখন থেমে যায়, তখন মাহফুজা বেগম একটু গম্ভীর গলায় বলেন, শোনো মেয়ে, কিছু কথা বলি, পাশে বসো। সংসার তোমার, দায়িত্বটা বুঝে নিতে হবে তোমাকেই। কে ভালো কে মন্দ সব বুঝতে হবে নিজের বুদ্ধিতে। আরসি শান্তভাবে মাথা নেড়ে বলে বসে, জি। তিনি আবারও বলেন, শুধু সবার না, নিজেরও খেয়াল রাখবে। মেয়েরা সারা জীবন সবার জন্য করে, কিন্তু নিজের জন্য কিছুই রাখে না, তাই নিজেরও যত্ন করবে। আবার সে একই নম্রতায় আরসির উত্তর আসে, জি। এবার একটু হাসির ছলে ঠোঁটের কোণে বা কেনে মাহফুজা বলেন, আর যত তাড়াতাড়ি পারো একটা বাচ্চা নিয়ে নাও। দাদু ভাইয়ের তো বয়স থেমে নেই, আমাদেরও তো বংশধর চাই, বুঝলে? আরসি তখন একই সুরে বলে ফেলেছে, জি। তবে মানে বোঝার পর মুহূর্তে চমকে উঠে তুতলি বলে, হ্যাঁ মানে কি? মানে আসলে। আরসি তাকে দেখে সবাই হেসে কুটি কুটি খাচ্ছে এতক্ষণে। মাহফুজা বেগম এবার গম্ভীর গলায়, তবে চোখে দুষ্টুমির আভা এনে বলে, মানে করছো কেন? আমি যখন তোমার বয়সে তখন 3 জন সন্তানের মা, এতে তো তোমাদের দাদা মাথায় করে রাখতেন আমায়। আরসি লজ্জায় চোখ নামিয়ে ফেলে, মুখের ভাষা হারায়, মুখটা লাল টকটকে টমেটোর মতো হয়ে গেছে। পরিস্থিতি থেকে বাঁচতে সে হঠাৎই বলে ওঠে, ওই আমি রান্নাঘরে একটু কাজ রেখে এসেছি, করে আসি। আর হ্যাঁ, একবার দোকানে যাওয়া দরকার, রিমা আর শাহিনা একা পারবে না। দাঁড়িয়ে উঠে যায় প্রায় দৌড়ে। সীমা হেসে বলেন, আরে আম্মা, মেয়েটা কেমন লজ্জায় ফেললেন কেন? মাহফুজা বেগম দুষ্টু চোখে মুচকি হেসে বলে, আহা, আমি তো কিছু বলিনি, আমি বুঝি বংশধর চাইতেও পারবো না এখন। সীমা হেসে গালে হাত রেখে বলেন, তা নয়, কিন্তু মেয়েটা তো একদম লজ্জায় গলে গেল। পেছন থেকে ফারিয়া গলা তুলে বলে, তুমি তো জানোই আম্মা কেমন। সীমা মাথা নাড়ে, হ্যাঁ, শুধু লজ্জায় ফেলেন। ঘরের ভেতর আবার হাসির ঢেউ ওঠে, আর রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আরসি নিজের ঠোঁটে হাত চেপে ধরে যেতে থাকে। সবার খুশিতে মন ভরে যায় তার। এমন ভালোবাসা, এমন মায়া, এসবের মাঝেই তো গড়ে ওঠে সত্যিকারের সংসার। এসবই তো চেয়েছিল সে। ঘরটা নিস্তব্ধ। ছাদের নিচে একটা লোহার বিমে ঝুলে একটা একক বাল্ব। হলুদ আলোটুকু ঘরে ছড়িয়ে পড়েছে মৃদু জোনাকির আলোয়। তাপ নেই, কেবল হিংস্রতা স্পষ্ট। ঘরের মাঝখানে বসানো হয়েছে লোহার চেয়ার, চেয়ারে বাঁধা একজন, চেহারায় ক্লান্তি, রক্ত আর অপমানের গভীর ছাপ। হাত দুটো শক্ত করে পেছনে বাঁধা, পাও চেয়ারে বেঁধে ফেলা, পুরো শরীরটাই এক পিঞ্জারার আটকানো পাখি। মুখে গুজে দেওয়া হয়েছে ছেঁড়া কাপড়, তাতে চিৎকারও শব্দহীন। তার মুখে চোখে কপালে রক্ত জমে গাঢ় হয়ে আছে। চোখ দুটো উল্টে পড়েছে অনেক প্রশ্ন নিয়ে, কিন্তু উত্তর নেই, ভাষা নেই, শুধু নিঃশ্বাস আর অসহায়তা। দরজাটা ধীরে ধীরে খোলে, 3 জন ছায়ার মতো প্রবেশ করে ঘরে। সবার সামনে একজন মাথা নিচু করে হাঁটে, কিন্তু প্রতিটি পা ফেলে দৃঢ়ভাবে। তার পরনে কালো জ্যাকেট, চিবুকটা তীক্ষ্ণ, চোখে বিদ্যুৎ। পেছনে আরও 2 জন, তারা প্রস্তুত যেন ক্ষিপ্ত খাঁচার বাঘের ন্যায়। সে এসে বসে ছেলেটার সামনে রাখা আর একটা চেয়ারে। সামনে বসে এক দৃষ্টিতে চেয়ে থাকে আহত ছেলেটার দিকে। তারপর মাথায় একটু কাত করে বলে, হাউ ডিয়ার ইউ বাস্টার্ড। কীভাবে তাকিয়েছিলি তুই? চোখ উপড়ে নেই তোর? ছেলেটা মাথা নিচু করে ফেলে। চোখে ভয় আর কান্না একসাথে জমে আছে, কিন্তু শাস্তি থামে না। পেছনের একজন গিয়ে তার মাথার চুলের গোছা ধরে তুলে ধরে, যাতে সামনে বসা মানুষটা তার মুখে শাসনটা ঢেলে দিতে পারে। পায়ের এক জোড়ায় এসে বসে থাকা সেই ব্যক্তি এবার উঠে দাঁড়ায়, এক পা বাড়িয়ে বুক বরাবর এমন সপাটে লাথি মারে, গর্জে ওঠে লোহার চেয়ার। ছেলেটা উল্টে যায়, সঙ্গে মেঝের ওপর ঠাস করে আঘাত লাগে মাথায়, রক্ত ছিটকে পড়ে মেঝেতে, আরও একটা ক্ষত যুক্ত হয় মুখে। 2 জন আবার তাকে উঠিয়ে বসায়। এবার দ্বিতীয় দফার শাস্তি শুরু হয়। এবার সেই ব্যক্তির গলা আর একটু নিচু, কিন্তু ভয়াবহ রকমের ঠান্ডা, বলে, টেল মি। আর জীবনে তাকাবি ওর দিকে, ফলো করবি? আর ছেলেটা ঘাড় নাড়ে,
না আর নয়। সে ভাঙা কণ্ঠে বোঝাতে চায়, ক্ষমা চায়, কিন্তু তার ঠোঁট বাঁধা, তার ভাষা আটকে রক্তে। তখন সেই ভয়ানক কণ্ঠ আবার শোনা যায়, যদি তোকে কখনো আর অর্পির আশেপাশে দেখি, চোখ উপড়ে তো নেবই, সাথে কুত্তার মতো মারব। লাশ কাকপক্ষীও খুঁজে পাবে না। ঘরে এক মুহূর্তের জন্য এক অস্বস্তিকর নীরবতা নামে, কিন্তু সেই ব্যক্তির শরীর তখনও রাগে কাঁপছে। সে যেন এখনও থামতে পারে না। তার চোখে ভাসে সেই মেয়েটির সরল মুখ, আর তার পাশে এই ছেলেটির অভদ্র ছায়া। পেছন থেকে একজন লোক এগিয়ে আসে, তার কাঁধে হাত রেখে বলে, হয়েছে, থামুন স্যার, আর মারবেন না, মরে যাবে। সে একটুখানি থামে, শ্বাস ছাড়ে। তার চোখে আগুনের অঙ্গার তখনও জ্বলছে, কিন্তু সে জানে এই ভয়, এই শিক্ষা আজ সারা জীবনের মতো ছেলেটার শিরায় ঢুকে যাবে। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায় সে, আর বলে যায় রাস্তায় ছেড়ে দিতে। লোকটা নিজেও ভাবল নিজের কাণ্ডে। তাদের স্যার সেই কবে থেকে ডেসপারেট হয়ে আসছে মেয়েটার প্রতি, আর পেছনে পড়ে থাকে ছেলেটা, বাঁধা হাত, ক্ষতবিক্ষত শরীর, আর এক রক্তাক্ত নিঃশ্বাসের নিচে চাপা পড়ে থাকা কিছু না বলা অনুতাপ নিয়ে। সামান্য বিষয়টা এত ঘেটে যাবে ভাবেনি সে, তবে ইহকালে কোনো মেয়ে জড়িত কাহিনীতে জড়াবে না সে। ঋতিব প্রতিদিনের মতোই আজকেও রুহিকে পড়াতে গিয়েছিল। ঘরের নিস্তব্ধতা আজ কেমন জানি ভারী লাগছিল। রুহি নিশ্চল হয়ে আছে, দুদিন ধরে কোনো কথা বলছে না, শুধু বইয়ের পাতায় মুখ গুজে রয়েছে। ঋতিব লক্ষ্য করছিল সব, জানতো কিছু একটা ঘটেছে। তার বকাতে কি রমণীর রাগ হয়েছে? এই অচেনা রুহিকে সে চেনে না, সে তো চঞ্চল রুহিকে চেনে। ফুলো ফুলো গালে যে তার জন্য অভিমান জমে আছে, তা টের পেতে কষ্ট হয় না ঋতিবের। তবে আশপাশটা বুঝতে হবে, এত সরলতায় জীবন চলে না। পড়ানো শেষে বাড়ির কাজ লিখে দিয়ে ঋতিব বলে, আমি বাইরে ওয়েট করছি, রেডি হয়ে নিচে এসো। রুহি চোখ তুলে অবাক দৃষ্টিতে চাইল। এতক্ষণে মুখ ফুটল রমণীর, আমি কেন যাব, কোথায় যাব? ঋতিব অতি শান্ত এবং দৃঢ়কণ্ঠে বলল, এতক্ষণ তো চুপ ছিলে, এখন কথা ফুটেছে মহারানীর। আমার ভার্সিটিতে ছোট একটা প্রোগ্রাম আছে, তুমি আমার ডুয়েট পার্টনার হয়ে পার্টিসিপেট করছো একটা কম্পিটিশনে। আন্টিকে বলে রেখেছি, নাও গেট রেডি, নো মোর কোশ্চেন। রুহির চোখে ছিল বিস্ময়, কিছু বলতে গিয়েও থেমে গেল। ঋতিব তখন হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়, তাকে কথা বলার সুযোগ না দিয়ে নিজের ইচ্ছের নির্দেশ দিয়ে গেল। রুহি কখনোই অযথা প্রতিবাদ করে না। সে জানে ঋতিব যা চায় তার পেছনে নিশ্চয়ই ভালো কিছু থাকে, কারণ এই লোকটা আগাগোড়া ভালো। তাই কথা না বাড়িয়ে তৈরি হতে থাকে। সে পিঙ্ক রঙের একটা কুর্তি পরে, সঙ্গে নীল জিন্স, গলায় পাতলা একটা সাদা স্কার্ফ ঝুলিয়ে নেয়, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চোখে শুধু কাজল। ব্যাস, এই সরল সাজেই চোখ ধাঁধানো সৌন্দর্যের পূর্ণতা পাচ্ছে। পুতুল পুতুল দেখতে মেয়েটির। চুল বেঁধেছে পেছনে পনিটোল করে, সামনের কিছু বেবি হেয়ার আলগোছে কপালের উপরে নেমে এসেছে। অদ্ভুত রকম আকর্ষণীয় লাগছে তাকে, তবে বাচ্চা বাচ্চা। একটা ছোট স্লিং ব্যাগ গলায় ঝুলিয়ে মাকে বলে বেড়ায় আসছি, এই বলে বেরিয়ে পড়ে সে। নিচে দেখে ঋতিব দাঁড়িয়ে আছে, চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু রুহির অগোচরে সেই তীক্ষ্ণ চোখ দুটো একবার চুপি চুপি জরিপ করে নেয় রুহিকে তার অলক্ষ্যে। তারপর নির্বাকভাবে হাঁটতে শুরু করে। রুহি থেকে অনুসরণ করে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে একটি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে স্বাধীন, বিশাল, সবুজ, প্রাপ্তি, নীলা সবাই ব্যস্ত যন্ত্রপাতি নিয়ে। সেখানে সাজানো ছিল গিটার, ভায়োলিন, ড্রামস্টিক, হারমোনিয়াম, একটা ছোট্ট সঙ্গীতের জগৎ। ঋতিব নির্বিকার ভঙ্গিতে গিটার হাতে তুলে নেয়, আঙুলের ছোঁয়ায় স্ট্রিং থেকে ছিটকে পড়ে সুরের আলোড়ন। এটি এক প্রকার নিঃশব্দ ডাক পড়ে রুহির উদ্দেশ্যে। প্রাপ্তি মুস্কি হেসে রুহিকে দেখে বলে, ঋতিব, এই কিউট পুতুলটাকে কোথা থেকে ধরে আনলি? ঋতিব ঠান্ডা গলায় জবাব দেয়, আমার স্টুডেন্ট। নীলা বলে ওঠে, ওই কত কিউট তুমি। রুহি আলতো এসে লজ্জায় চোখ নামিয়ে ফেলে। এভাবে বলে লজ্জা পাচ্ছে সে। পেছন থেকে বিশাল বলে, তা সুন্দরী, নাম কি তোমার? ঋতিব সঙ্গে সঙ্গে বিশালের দিকে চোখ রাঙিয়ে তাকায়। বিশাল হালকা কেসে বলে, মানে সুন্দর মেয়ে, তাই সুন্দরী বললাম, ডোন্ট মাইন্ড প্লিজ। রুহি শান্ত গলায় বলে, না ভাইয়া, কিছু মনে করিনি, আমার নাম রুহি। স্বাধীন বলে ওঠে, বাহ, নামের মতোই কিউট তুমি, বুনু। রুহি হেসে ফেলে। প্রাপ্তি এবার বলে, আচ্ছা, রিহার্সালের জন্য কে আগে শুরু করবে? রুহি তো আজই প্রথম আসলো, ওকে দিয়ে শুরু হোক। রুহি দ্বিধায় পড়ে যায়, আমতা আমতা করে বলে, আমি মানে?
বিশাল এবার বলে, আরে রুহি, তোমার পছন্দের একটা গান দিয়ে শুরু করো না হয়, তারপর দেখবো কোনটা বেস্ট হয় ডুয়েটের জন্য। রুহি হালকা গলায় নাড়ায়, হালকা মাথা নাড়ায়। ঋতিব তখন গিটারে সুর তোলে। ঘরের চারিদিকে সুরের ঢেউ ছড়িয়ে পড়ে। বাতাসে জমে ওঠে এক অদ্ভুত আবেশ। রুহির কণ্ঠে ভেসে আসে সুরসহ গানের কথাগুলো। খুঁজেছ কি তুমি আমাকে ভালোবেসে ওই নীল তারায়, তোমাকে ভেবে সারাক্ষণ মনে আঁকি এই রূপকথা, তুমিও কি নিমেষে মিশে যাবে ওই ভালোবেসে, তোমারই মনের এক কোণেও আমি আছি আনমনে। রুহির গানের কণ্ঠ আর ঋতিবের বাদ্যযন্ত্রের সুর এক অভিনব মিলন ঘটাচ্ছে। রুহি আনমনে চোখ তুলে তাকায় ঋতিবের দিকে, আবার গেয়ে ওঠে, কেন মন চলে যায় তোমারই ঠিকানায়, আমার স্বপ্নে তাই শুধু তুমি, কেন ঘুম ভেঙে যায় চোখেরই কিনারায়, আমার স্বপ্নে তাই শুধু তুমি, তোমার কথা ভেবে রাত্রি কেটে যাবে চুপি আড়ালে, চোখে চোখে কথা এ যেন ভালোবাসা তোমারই ছোঁয়া পেলে, শুধু তুমি শুধু তুমি। গান থেমে যায়। ঘরের নীরব সবাই। এক মুহূর্তে নীরবতা সকলে মিলিয়ে যায়। তারপর হঠাৎ করে সবার করতালিতে ঘর গম গম করে ওঠে আর সবাই বলে, অসাধারণ, অনবদ্য, কি ভয়েস, কি ফিলিংস। ঋতিব কিছু বলে না, কিন্তু তার চোখে এক রহস্যময় কোমলতা। রুহি লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু তার চোখে তখনও ভাসছে সেই সুর, সেই চাহনি, আর হয়তো একটু ভালোবাসা। নীলে একপাশে বসে সবার মুখের দিকে চেয়ে হেসে বলল, আর কেউ কি রিহার্সেল করবে না? ঋতিব, তুই একটা গান শোনা না। ঘরের ভেতর তখন একরকম সুরময় ভাব, অথচ নরম একটা গুঞ্জন চলছে। নতুন নতুন মুখ, নতুন গান, চেনা সুর। তার মাঝখানে বসে থাকা ঋতিব হঠাৎ করেই গা ছাড়া দেয় ভাবনার গভীরতা থেকে। চোখে ক্লান্তি নেই, কিন্তু ভাবনায় বয়ে যায় স্বভাবসিদ্ধ নীরবতা। সে কিছু না বলে গিটারের তারে হাত রাখে। হঠাৎ কাঁচা হাওয়া বইতে শুরু করে ঘরের ভেতরে, সুর ছুঁয়ে যায় বাতাসে। তারপর সবার উদ্দেশ্যে ঋতিব ধীরে বলে, হ্যাঁ, আমারও তেমন চর্চা নেই এখন, তবু দু লাইন গেয়ে দেখি। গিটারের সুর ধীরে ধীরে জেগে ওঠে। আলো আধারির মাঝে সেই শব্দ যেন হৃদস্পন্দনের ছন্দ পায়। ঋতিবের কণ্ঠে মিশে যায় মেঘলা রোদ, গভীর কোমল অথচ তীব্র। অবশেষে ঋতিব গান গাওয়া শুরু করে, নেশা নেশা একই নেশা, চোখে ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁয়ে চায়। তারপর গানের মাঝে থেমে তাকায় রুহির দিকে। তারপর আবার গেয়ে ওঠে, নেশা নেশা একই নেশা, চোখে ভুলে থাকতে পারি না তোকে, বেগানা ইচ্ছেগুলো তোকে কাছে চায়, জানি না কিভাবে প্রেমেরই আবেশে স্বপ্ন যে ঘিরে আসে, দিলোয়ানা দিল যায় রে ভেসে, দিলোয়ানা তোকে ভালোবাসে, দিওয়ানা দিল যায় রে ভেসে, দিওয়ানা তোকে ভালোবাসে। গান শেষ হলে ঘর জুড়ে তখন আবারও সুরের স্তব্ধতা। রুহি চুপচাপ বসে আছে একপাশে, চোখের পাতার নিচে এক টুকরো কাঁপুনি জমে। একটা মুহূর্তের জন্য তার মনে হয় এই গানটা ঠিক তার দিকেই ছুড়ে দেওয়া হয়েছে, সেই যেন এই গানের অলিখিত কেন্দ্রবিন্দু। গানের লাইনগুলো শুনে কয়েকটা হার্টবিট মিস হয় রুহির। সেভাবে আমার জন্য গাইল, কিন্তু ধুর, এই লোক কেন আমার জন্য গাইবে? অপরাধীর মতো নিজেকে বোঝায়। তবু মন মানে না, মন তো বিশ্বাস করে না মিথ্যে। ঋতিব তখন গিটার পাশে রাখে, যেন কিছুই হয়নি। নির্লিপ্ত ভঙ্গি, স্বাধীন হেসে বলে, অ্যাজ ইউজুয়াল, তুই দারুণ গান করিস ভাই। প্রাপ্তি হাত নেড়ে বলে, তোর কণ্ঠ মানেই হিট, এই নিয়ে কোনো ডাউট নেই। নীলা মুখে চুনুপুটির মতো দুষ্টু হাসি ফুটিয়ে বলে, তাহলে আর দেরি কেন, গানটা সিলেক্ট করে ফেল তোরা। বিশাল পাশ থেকে বলে ওঠে, হ্যাঁ রে, এবার দেখে নে কি গানটা হবে বেস্ট ডুয়েটের জন্য। ঋতিব তখন তাকায় না কারো চোখে, শুধু সুর গুছিয়ে রাখে গিটারের কেসে। রুহি নিজের কণ্ঠের কম্পন আটকে রাখতে চায়, পাশে কেউ টের পায়, তাই চুপ করে জানালার দিকে তাকিয়ে থাকে। জানালার বাইরে ঠিক তখনই তাকে ছুঁয়ে যায় নরম বাতাস। রাত তখন 11:30 পেরিয়ে গেছে। শহরের কোলাহল থেমে রাস্তাগুলো নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে। ঠিক এমন সময় সীমান্ত ফিরল বাসায়। রাত তার চিরচেনা ঠিকানা, ক্লান্ত শরীর, চোখে মুখে ধুলো মলিন ধূসরতা, আর ডান হাতে কাঁচের তাজা ক্ষত, যেন দাগ কাটা কোনো শোক গাথা। কিন্তু এসব সীমান্তর কাছে নতুন কিছু নয়। তার শরীরের প্রতিটি দাগ এক একটা ইতিহাস। কারো জানা নেই এটা রহস্য। সে নিঃশব্দে ঘরে ঢুকে গোসল সেরে নিল। গায়ে তখন শুধু একটা ট্রাউজার, আর বাকি শরীর আটকা, ফর্সা বলিষ্ঠ
নিরাবরণ অবয়ব। সে নিজে ব্যান্ডেজ করে বের করে দাঁত ছিঁড়ে পেঁচিয়ে নিল ক্ষতের চারপাশে। মুখে এক ফোঁটা কষ্টের ছায়াও নেই, শুধু ঠোঁটের কোণে একটুখানি ক্লান্তি আর চোখে একটা শূন্য দৃষ্টি। এরপর একটা সিগারেট ধরালো সে। ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ল ঘরের ছাদে। অর্পি তখনও জেগে পড়ার টেবিলের সামনে বই খুলে বসে থাকলো। মন তার বইয়ের পাতে নেই। গ্যারেজে গাড়ির শব্দ পেতেই ছুটে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে ট্রেতে সাজিয়ে নিল। কোনো নকশারে সে সীমান্তের রুমে ঢুকে পড়ে। চোখে পড়ে সীমান্তর আবরণহীন শরীর। সঙ্গে সঙ্গে চোখ খিসে নিয়ে মুখ ঘুরিয়ে বলে ওঠে, গায়ে কিছু দাও নির্লজ্জ লোক, এভাবে রয়েছে কেন? সীমান্ত পেছনে ফিরেছে, দেখে অর্পির হাতে খাবারের থালা। চুলের খোপা একটু খসে গেছে, ক্লান্ত মুখে এক টুকরো যত্ন। আজ বিরক্ত হলো না সে, চুপচাপ গিয়ে গায়ে একটা হালকা শার্ট জড়িয়ে নেয়। থালা টেবিলে রাখার পর ততক্ষণে অর্পির চোখ পড়ে সীমান্তর হাতে। আর ভয় জড়ানো আর চিন্তিত স্বরে বলে, এইটা কিভাবে হলো? ব্যথা পেলে কিভাবে? সীমান্ত শুধু ছোট করে বলল, নাথিং এলস। কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তার কাছে অর্পি নাসরবান্দা। তাকে টেনে সোফায় বসে নিজেও বসে পড়ে পাশে। তারপর হাত ধুয়ে মেখে নেয় ভাত। ছোট ছোট লোকমা করে মুখের সামনে ধরে বলে, নাও চটপট হাঁ করো। সীমান্ত বিস্ময়ের সঙ্গে তার মুখের দিকে চায়। কেউ এত সহজে এভাবে যত্ন করে, এ অভ্যাস তার নেই। মা ছাড়া কেউ কখনো এভাবে খাইয়েছে কিনা তাকে মনে পড়ে না। তাই কিছু না বলেই খেয়ে নেয়। একবার মুখে তুলে দেখে নেয় অর্পির হাতের ছোট ছোট লোকমা, তারপর আবার খায়। সীমান্ত কণ্ঠে হালকা ব্যঙ্গের ছোঁয়া, কিন্তু গলায় ছিল মায়ার মৃদু সুর। বলে, তোমার হাতের 5 লোকমা, আমার 1 লোকমা। অর্পি হেসে বলে, রাক্ষসের মতো খাওয়াতে পারবো না, এভাবেই খেতে হবে। খাওয়ানো শেষ হলে হাত ধুয়ে নেয় থালায়। উঠে চলে আসতে গেলে সীমান্ত হঠাৎই তার কবজি ধরে ফেলে। থমকে দাঁড়ায় অর্পি। সীমান্তর চোখে তখন এক ধরনের আকাঙ্ক্ষা, তার ভেতরে ঈর্ষা না অন্য কিছু বোঝা যায় না। গম্ভীর ভারিক্কি কণ্ঠে বলে, ওই ছেলে কে ছিল? কোন ছেলে? ভুরু কুঁচকে প্রশ্ন করে অর্পি। যার সাথে আজ সকালে বাড়ি ফেরার সময় হাসাহাসি করছিলে? অর্পি অপ্রস্তুত হলো খানিক, বলল, ওটা তো। কথা শেষ করার পূর্বেই হঠাৎ সীমান্তর আঁকড়ে ধরা হাতের চাপ বেড়ে যায়। অর্পির নরম ত্বকে তীব্র যন্ত্রণার রেখা ছড়িয়ে পড়ে। সে হালকা চিৎকার করে ওঠে, আহ লাগছে, ছাড়ো। সীমান্ত থেমে যায়, হাতটা ছেড়ে দেয় ধীরে, কিন্তু ততক্ষণে জায়গাটা লাল হয়ে উঠেছে। 5 আঙুলের দাগে স্পষ্ট। অর্পি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে চেয়ে থাকে। সীমান্ত মুখ ফিরিয়ে বলে, নিজের ঘরে যাও, আর যখন তখন আসবে না এখানে। অর্পি কোনো শব্দ না করে চোখের কোণে জমে থাকা অশ্রু লুকিয়ে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে, এই লোকটা কখনোই ভালোবাসে না তাকে, শুধু কষ্টই দিয়ে যায়। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।